সালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় সিনিয়র, আমার শ্রদ্ধেয় সিনিয়র মেজর সাফায়াত আহমেদ স্যার। স্যার ইউএসএ থেকে যুক্ত হয়েছেন, এই জন্য স্যার এই টাইম গ্যাপের মধ্যে আপনি স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আহ, এবং তার পূর্বে আমাদের এই চ্যানেলটা যেহেতু একদম নতুন, দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড যেটা আমরা করতে যাচ্ছি আহ পরিবর্তনের কণ্ঠস্বর থেকে, অর্থাৎ ভয়েস অফ চেঞ্জ থেকে। আমরা বিশ্বাস করি ভয়েস চেঞ্জ হলে, কণ্ঠস্বর পরিবর্তন হলে সমাজের অনেক কিছু পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সাবজেক্ট ম্যাটার ভবিষ্যতের রাজনীতি নিয়ে তরুণদের ভাবনা, পুরাতন দলে আস্থা নাকি নতুনকে তারা বেছে নিবে। আহ, এই ব্যাপারে আজকে আলোচনা করব আমরা। আলোচনায় আমাদের সাথে অলরেডি আমি বলেছি মেজর সাফায়াত স্যার আছেন। স্যার, আপনাকে যদি প্রথমেই আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনার এই জুলাই আগস্ট পরবর্তী যে আন্দোলন, পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আপনি কতটুকু মনে করেন যে ভবিষ্যৎ রাজনীতিতে এই তরুণ সমাজের ইনক্লুসিভনেসটা কতটুকু পে অফ করতে পারে, কতটুকু সুবিধা দিতে পারে জনগণকে, সর্বোপরি দেশকে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মাহমুদ। সবাইকেই যারা এই অনুষ্ঠানটা যারা দেখছেন, সবাইকেই সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। and thanks for having me. I'm really honored. আহ, আজকে বর্তমানে আমাদের যে জুলাই পরবর্তী, আজকে যে জুলাইয়ের যে অভ্যুত্থান হলো বা বিপ্লব, আমরা যেই নামেই ডাকি না কেন, নতুন যে বাংলাদেশ, তো এই বাংলাদেশে যে আজকে যে পরিবর্তিত বাস্তবতা, এখানে অবশ্যই আমি মানে এটা বিশ্বাস করি যে তরুণদের একটা অনেক বড় এখানে একটা তরুণরা একটা বড় স্টেক হোল্ডার। বিকজ এই মানে অভ্যুত্থানটা বা এই বিপ্লবটা তো মূলত তাদের, তাই না? যে অসম্ভবটা আমরা দেখলাম, এই অসম্ভবটাকে তো সম্ভব তারাই করলো। আহ জুলাই মাসের প্রথম সপ্তাহ তো আমরা চিন্তা করি নাই, আমরা কেউই, আমার মনে হয় না বাংলাদেশের কেউই মানে সুস্থ স্বাভাবিক চিন্তার কোনো মানুষই আমরা আমাদের মাথায় এটা আসে নাই যে আর 1 মাসের ভিতরে হাসিনা এভাবে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে, অ্যাবসলিউটলি তাই না? স্যার, অ্যাবসলিউটলি। তো এটা তো সম্ভব হয়েছে আমাদের তরুণদের জন্য। আহ এবং আমি বিশ্বাস করি যে তরুণরা তারা যে অসাধ্যটা সাধন করেছে, এটার ধারাবাহিকতাটা তখনই রাখা সম্ভব যদি তারা অ্যাক্টিভলি পলিটিক্সে তারা ইনভলভ হয়। এবং শুধু মানে এখানে যে হ্যাঁ, তার মানে এই না যে সবাইকেই পলিটিশিয়ান হয়ে যেতে হবে, নো। বাট আমাদেরকে তারা পলিটিক্যালি কনসাস হতে হবে, রাজনীতি সচেতন। কেউ রাজনীতি না করতে পারে, সেটা তার ইন্ডিভিজুয়াল চয়েস, পার্সোনাল চয়েস, বাট তাকে রাজনীতি সচেতন হতে হবে, হ্যাঁ, পলিটিক্যালি কনসাস থাকতে হবে। যে আমাদের বাংলাদেশে আজকে এত বছর ধরে আমাদের যে একটা, আমরা যে সো কল, আমরা সবসময় বলে আসতাম না যে আই হেট পলিটিক্স জেনারেশন, যে না ওরা হচ্ছে গিয়ে আরে তারা নিজেদের আহ কলেজ ইউনিভার্সিটি, তো এই কোর্স, তারা লেখাপড়া করবে, ওই তারা হচ্ছে গিয়ে মুভি দেখবে, আর ওই লিট ফেস্টে যাবে, আহ, আর কি মিউজিক ফেস্টে যাবে, গান শুনবে, ডেটিং করবে, আর কোনো মতে হ্যাঁ তারপরে পাশ করে বের হয়ে হয় চাকরিতে ঢুকে যাবে, একটা কর্পোরেটে ঢুকবে, নাহলে পিসিএস দিয়ে সরকারি চাকরিতে চলে যাবে, আর নাহলে আর কিছু না হলে একটা একটা যদি বাবার টাকা থাকে, আর নাহলে যদি একটু মানে নিজের মাথায় যদি মেধা থাকে, তাহলে একটা স্কলারশিপ ম্যানেজ করে বাইরে চলে যাবে। এটাই তো আমরা ঘুরে ফিরে, তো এটাই একটা ইয়ে ছিল, তাই না? অ্যাবসলিউটলি যে স্যার। এদের এবং তাদের ভিতরে না আছে এই যে পলিটিক্স কে নিয়ে যে একটা নাকশিটকানো একটা ভাব। এইখান থেকে এই যে মানে এত ড্রামাটিক একটা চেঞ্জ, যে হঠাৎ করে এই জেনারেশনটা তারা কি করে ফেললো, কি হয়ে গেল, যে অসাধ্য সাধন করে তারা আমাদের, এখন আমরা যে স্বাধীনভাবে আবার মুক্ত মানে কথা বলতে পারছি, এই যে স্বাধীনতাটা বাংলাদেশে তারা ফিরিয়ে আনলো, তো এটা ধরে রাখা তখনই সম্ভব। এবং এটা তো শুধু নাম্বার ওয়ান ধরে রাখার একটা ব্যাপার, নাম্বার টু হচ্ছে কি এটাকে আরো ফ্লারিশ করতে হবে, তাই না? রাইট এটাকে স্যার। আরো এনহ্যান্স করতে হবে, এটাকে আরো এক্সপ্যান্ড করতে হবে। এবং এটা তখনই সম্ভব যখন তারা তাদেরকে পলিটিক্যাল কনসিয়াস হতে হবে, তাদেরকে জানতে হবে। এবং এখানে কিন্তু দেখেন, পলিটিক্স মানে তো শুধু ভোট না, পলিটিক্স রাইট মানে স্যার। তো শুধু ইলেকশনের আগে দিয়ে আমি ক্যাম্পেইন করব, আর হচ্ছে কি হ্যাঁ ওই মার্কা নিয়ে দৌড়াদৌড়ি করব, মিছিল করব, আর একটা একদিন একদিন গিয়ে ভোট দিয়ে দিলাম, এন্ড দেন ফায়ার এন্ড ফরগেট, আমরা আর্মিতে যেটা বলতাম না, ফায়ার এন্ড ফরগেট, স্যার এটা তো অ্যাবসলিউটলি এরকম ফরগেট না, না ভাই। পলিটিক্স কোনোভাবেই এর না। সাথে প্রতিটা জিনিস ইনভলভ, আপনার অর্থনীতি এটাতে ইনভলভ। আপনি যে বাজার করতে যাচ্ছেন, কেন আপনার বাজারে যে চালটা আগে আপনি 20 টাকা দিয়ে কিনতেন, ওটার দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা হয়ে গেল, ওইটাও পলিটিক্স এর, ওখানেও পলিটিক্স আছে। অ্যাবসলিউটলি। আপনার রিক্সা ভাড়া আগে যেখানে, বা বাস ভাড়া যেখানে আগে 5 টাকা দিতেন, সেখানে কেন আপনি এখন 10 টাকা দিচ্ছেন, ওখানেও পলিটিক্স আছে।
আপনার যেই গ্যাসের দাম আগে কথার কথা 10 টাকা ছিল, সেই গ্যাসের গ্যাসের দাম কেন এখন 20 টাকা হয়ে গেল, ওখানেও পলিটিক্স, মানে প্রত্যেকটা জায়গাতেই তো পলিটিক্স আছে। তো এখানে এই উপলব্ধিটা সবার ভেতরে থাকতে হবে, এবং দেন আপনি জানবেন আচ্ছা ঠিক আছে কি হচ্ছে পৃথিবীতে, কি হচ্ছে, এবং এখানে পলিটিক্স, জিও পলিটিক্স, আমাদের আশেপাশে অন্যান্য দেশের সাথে আমাদের কেন আমাদের তেলের দাম বেড়ে যাচ্ছে, আচ্ছা তেলের দাম বাড়ার কি কারণ, তাহলে যারা তেল এক্সপোর্ট করতেছে তাদের ওখানে কোনো সমস্যা, নাকি কোনো গ্লোবালি এখানে মানে তেলের মার্কেটে কোনো 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 প্রবলেম হচ্ছে। মাঝখানে যে কি আমরা সব জায়গাতে, বাংলাদেশের একটা কথা ছিল না যে কিছু হলেই ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ওই ইউক্রেনের যুদ্ধ হচ্ছে দেখে আজকে সব সবকিছু বাংলাদেশের এখানে সবকিছু গায়েব হয়ে গেছে, তাই না? দাম বেড়ে গত যাচ্ছে। 2 বছর ধরে তো বাংলাদেশের সবকিছু যাই হতো, সব দোষ হচ্ছে ইউক্রেনের যুদ্ধ। তো তো এই যে এই জিনিসগুলো আপনাকে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তখনই পসিবল হবে যখন আহ যখন এই তরুণ প্রজন্ম তারা যদি রাজনীতি বিমুখ হয়ে যায়, তখনই তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সম্ভব হবে। এবং যদি তারা তাদের ভিতরে সেই কনসিয়াস মানে ওই যে ওই সচেতনতাটুকু থাকে, তখনই দেখা যাবে যে না, এত সহজে কেউ পার পেয়ে যাবে না। এই যে একটা আহ বলে না অ্যাকাউন্টেবিলিটি, টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল, যারা দায়িত্বে আছে, ক্ষমতায় আছে, বা আমি ক্ষমতা শব্দটা ব্যবহার করি বা দায়িত্ব শব্দটা যেটাই বলি না কেন, টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল, তখনই হচ্ছে কি, এবং এই এই জন্যই এই ইনক্লুসিভনেসটা দরকার, যে তাদেরকে আরো বেশি করে আসতে হবে। সেটা স্টুডেন্ট পলিটিক্স হতে পারে, আস্তে আস্তে স্টুডেন্ট পলিটিক্স থেকে মেইন স্ট্রিম পলিটিক্সও হতে পারে। কেন, মানে পৃথিবীতে তো আমি আমি তো বেশি অ্যাবসলিউটলি। দিন আগে ছিল, এই 2-3 বছর আগে তো দেখলাম অস্ট্রিয়ান প্রাইম মিনিস্টার গাইস অস্ট্রিয়া নাকি গানস গ্যান্স, 27 ইয়ার্স ওল্ড, মানে 27 বছরে যে 31 21। বছর বয়স ছিল হ্যাঁ, যখন হি টুক ওভার এজ প্রাইম মিনিস্টার, তাই না? নিউজিল্যান্ডের আহ, প্রেসিডেন্ট জাসিন্দা 31 হুম, ইয়ার্স এ সে প্রেসিডেন্ট হলো, প্রাইম মিনিস্টার হলো এই যে নিউজিল্যান্ডের। ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রন, ম্যাক্রন তো কি হি ওয়াজ প্রবাবলি 39 when he মানে ফার্স্ট টাইম when he took over, ফার্স্ট টাইম হি মানে স্টার্টেড। প্রেসিডেন্ট হলো কারেক্ট স্যার। তখন তার বয়স 39, 39 বছর। অ্যাবসলিউটলি স্যার। তো 39 বছর তো বাংলাদেশের ভাই, বাদ দিলাম আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যখন নিহত হন, ওনাকে যখন অ্যাসাসিনেট করা হয়, তখনই তার বয়স 45 বছর। তার মানে উনি এর আগে আরো তো প্রায় 5-6 বছর ধরে তো এখন, হ্যাঁ উনার পরিপ্রেক্ষিতটা অন্যরকম ছিল, যেহেতু তখন উনি আর্মিতে ছিলেন, আর্মি থেকে, এবং তখন একটা যে পট পরিবর্তন হলো, 7ই নভেম্বরের সেই যে অভ্যুত্থান, জি সিপাহী স্যার। জনতার অভ্যুত্থানের মাধ্যমে উনি আসলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলেন, তো এখানে অন্যান্য আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। অ্যাপারেটাস কাজ করেছে, জি। কারণ এই যুদ্ধ পরবর্তী নতুন বাংলাদেশ সেনাবাহিনীতে, আদারওয়াইজ যেই বয়সে আমরা আর্মিতে ভাই লেফটেন্যান্ট কর্নেল হওয়ার চিন্তা করি বা স্বপ্ন দেখি, সেই বয়সে ওনারা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়ে গিয়েছিলেন। সো অ্যাবসলিউটলি দ্যাট স্যার। ওয়াজ এ ডিফারেন্ট, মানে সিনারিওটা আলাদা ছিল, বাট স্টিল এখনকার পৃথিবীতেও তো এগুলো হচ্ছে। খুব সুতরাং বেশি আমাদের হচ্ছে স্যার। তরুণদের সেই স্বপ্নটা দেখতে হবে, সেই চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি, কারণ বাংলাদেশে তো এতদিন যেটা হয়েছিল যে ওই যে একটা পরিবারের বাইরে কেউ চিন্তা করতে পারতো না, যে না সেই হ্যাঁ স্যার। পরিবার মানে হচ্ছে যে হ্যাঁ তারাই, এবং শেখ হাসিনার ওই ঘুরে ফিরে দেখেন তার আশেপাশের তার মন্ত্রী স্যার। মিনিস্টার, তার বিভিন্ন যুব দলের সভাপতিও তার কে ইনডিডলি। চাচাতো না ফুফাতো ভাই, মানে সব হচ্ছে ঘুরে ফিরে তারাই। ওই ইনডিড স্যার। পরিবারের বাইরে কেউ চিন্তা করতে পারতো না। একটা তরুণ যে স্বপ্ন দেখবে যে হ্যাঁ আমি একদিন গণভবনে বসবো, আমি একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হব বা প্রাইম মিনিস্টার হব, এই জি স্যার। চিন্তাটা করার জন্যই এই ইনক্লুসিভনেসটা দরকার। ইনডিড, আই এগ্রি। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, মানে ইয়াং জেনারেশন বা হচ্ছে তরুণ সমাজ, আমরাও যেহেতু ওই সমাজটাকে এখন রিপ্রেজেন্ট করছি, আমরা যখনই কোনো কিছু ভালো হচ্ছে না দেশের, আমরা বলছি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। বাট আমরা তো আসলে কাউকে জিজ্ঞেস করছি না কেন ভালো হচ্ছে না, আমরা বলছি ভালো হচ্ছে না, বাট আমরা জিজ্ঞেস রাইট। করছি না কেন ভালো হচ্ছে না। এই যে একটা অ্যাকাউন্টেবিলিটিটা নেয়া, সেটা দায়িত্ব নিয়ে নেয়ার জন্য কিন্তু স্যার একটা পজিশন প্রয়োজন। সবসময় যে ব্যক্তি একজন কর্পোরেটে চাকরি করে, সে কিন্তু সরাসরি যে হচ্ছে এই পলিটিক্যাল পার্টি বা তাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারছে না যে এই জিনিসটা আপনারা এটা বলেছেন এরকম ভাবে হওয়ার কথা, এটা এরকম হলো না কেন। সেটার জন্য তার এই যে যারা কর্পোরেটে জব করছে তরুণ সমাজ বা হচ্ছে যাদের মাথায় এগুলাকে স্ট্রাইক করছে বিভিন্ন সামাজিক ইস্যুগুলা, তারা যখন তাদের একজন যোগ্য প্রার্থীকে বিবেচনা করে সেই রকম পলিটিক্সে ইনভলভ করবে, অথবা সংসদের সদস্য তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সংসদে রিপ্রেজেন্ট করবে, তখন কিন্তু সরাসরি একটা নিয়মের মধ্যে থেকে কিন্তু স্যার এই তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে পারছে। সো আমি মনে করি স্যার এখানে একটা ডুয়েল রোল আছে। আমরা তরুণ সমাজ যারা আছি, আমাদেরকে শুধু বললেই হবে না এটা ঠিক নাই ওইটা ঠিক নাই দেশের, আমাদেরকে অলসো আমাদেরকে রেসপন্সিবিলিটিও নিতে হবে যে এটা ঠিক নাই এবং আমি মনে করি এটা এরকম ভাবে ঠিক করা যাবে। আমি মনে করি এটা ঠিক নাই এবং আমি মনে করি উনি এটার জন্য দায়ী, আপনি এটার উত্তরটা আমরা আপনার কাছ থেকে আশা করছি। প্রপারলি জিজ্ঞেস করে এটা যদি না হয়, তাহলে সেরকম ভাবে শক্তভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে, সেই মানসিকতাটা স্যার আমাদের থাকা উচিত।
আমরা জাস্ট বলবো যে এটা ঠিক নাই, আসলে এটা তো গা সারা হয়ে গেল কাজটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, যদি আমরা বলি যে ঠিক নাই ঠিক নাই এবং কোনো কিছু না করি, তাহলে আমরা কিন্তু স্যার এরকম অভ্যুত্থান আরো দেখতেই থাকবো আমাদের ইতিহাসে। এই যে স্যার গত রাইট। 15-16 বছরে যেটা হয়েছে, অনেক কিছুই তো ঠিক ছিল না। আমরা এখন সবকিছু বলছি, আগে তো কেউ বলতে পারিনি। ওকে ফাইন, আগে অনেক টর্চার ছিল, এটা ছিল। সমষ্টিগত ভাবে যখন একটা তরুণ সমাজ আগে আসে, তখন স্যার টর্চারটা হয়তোবা হ্যাঁ থাকতোই, হয়তোবা আরো বাজে হতো, কিন্তু একটা আশার আলো হয়তোবা দেখার কোনো সুযোগ ছিল। সেই ক্ষেত্রে এই আহ, 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 সবাইকে একতাবদ্ধ হয়ে স্যার আসলে ইনভলভ হয়ে এই ন্যাশনাল পলিটিক্সে ইনভলভ হয়ে জাতি গঠনে ভূমিকা পালন করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তরুণ সমাজকে রাজনীতিতেই সরাসরি আসতে হবে তা না, বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আছে, সেগুলোতেও তাদেরকে স্যার ইনভলভ হয়ে তাদের ভয়েসটা, তারা যেটা চিন্তা করছে সেটাকে, প্রগ্রেসিভ বাংলাদেশের কথা চিন্তা করছি আমরা, আমরা চিন্তা করছি প্রগ্রেসিভ ইকোনমিক্স এর কথা, আমরা চিন্তা করছি প্রগ্রেসিভ পলিটিক্স এর কথা, বাট আমরা এটা জাস্ট চিন্তা করছি, আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা বলছি, বাট আমরা এটা প্রপার ফোরামে বলছি না। আমার মনে হয় স্যার আমরা প্রপার ফোরামে যাওয়া উচিত এই কথাগুলো নিয়ে তরুণ সমাজের। এবং সেখানে যে যে আশাটা আছে, যে প্রগ্রেসিভ পলিটিক্স বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, সেই জিনিসগুলো নিয়ে সোশ্যাল রিফরমেশন আমরা কিভাবে চাচ্ছি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন হোক, সোশ্যাল জাস্টিস হোক, ডেমোক্রেসি রিফরমেশন হোক, আমরা কিভাবে চাচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে স্যার স্পষ্টভাবে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে। এখন যারা দায়িত্ববান আছে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা যারা আছে শুধু তাদেরই দায়িত্ব না, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যারা ছিল তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটা আমি কিছুদিন আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সংগঠকের সাথে কথা বলি, তখন এই ব্যাপারটা আমি বলেছিলাম যে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আপনাদেরও উচিত এই ইউনিভার্সিটি যারা ভূমিকা ছিল তাদের, ওখানে আপনাদেরকে ভিজিট করা উচিত, তাদেরকে থ্যাঙ্কস জানানো উচিত আপনাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য। এটাতে কি হবে, একটা কিউমুলেটিভ এফোর্ট হবে। এখনো পর্যন্ত বাংলাদেশে স্যার একটা স্বচ্ছ জাল আছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে। তাদের মধ্যে অ্যাবসলিউটলি। আহ, বড় কোনো মানে ঝামেলা হলে তখন তারা এক হয়, আদারওয়াইজ তারা একটা সেপারেট এন্টিটি মেনটেন করে চলার চেষ্টা করে সবসময়। সো ওইখানেও তাদেরকে এই ব্যারিয়ারটাকে ব্রেক করে সবাইকে একসাথে আসলে পথ চলে যদি এগিয়ে না যেতে পারে, সেই ক্ষেত্রে তারা যেটা বলছে প্রগ্রেসিভ পলিটিক্স ডিবেটের ফোরামে বলছে, ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে বলছে, ইন হাউস প্রোগ্রাম গুলাতে, এটা তখন ভিতরেই থেকে যাবে, এটা কখনো আদারওয়াইজ বাইরে আসবে না স্যার। ওয়ারেস তাদের কিন্তু অনেক মেধা আছে, মনন আছে, তাদের অনেক চিন্তা শক্তি অত্যন্ত প্রখর। এই জিনিসগুলা দিয়ে যখন তারা স্যার কাজ করতে পারবে, আমার মনে হয় যে স্যার এই পলিটিক্যাল যে এজ ওল্ড পলিটিক্যাল ট্রেডিশনাল পলিটিক্যাল আমাদের যেটা আসছে, যে আমার বাবা লেটস আওয়ামী লীগ অথবা বিএনপি করেছে, আমাকে আওয়ামী লীগ এবং বিএনপি করতে হবে। এবং আমি আজকে একটা দল করছি, তার ভালোটাও আমার পছন্দ হচ্ছে, খারাপটাও আমি ডিফেন্ড করছি, আমি সেটাকে প্রোটেস্ট করছি না, আমি বলছি না যে এটা খারাপ। আবার ইউরোপিয়ান পলিটিক্স এর মতো, যে হচ্ছে আমি আজকে সকালে একটা দল করছি, তার ম্যান্ডেট সে যেটা দিয়েছিল সেটা আমি একটা ম্যান্ডেট লাইক করে তাকে আমি আই ইউজ টু লাইক হিম, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে সে ম্যান্ডেট থেকে সরে আসলো, আমি বিকালবেলা আমি আই উইথড্র মাই সাপোর্ট ফ্রম দ্যাট পার্টি, আমি সেই পার্টি থেকে আমার সাপোর্টকে আমি সরায় নিলাম। এই প্র্যাকটিসটাও তো স্যার আমাদের মধ্যে একদমই নাই। কাল যুগ থেকে যেগুলো চলে আসছে রাজনীতি, সেটাকে আমরা ফলো করছি। সো এরকম মেন্টালিটি চেঞ্জ করতে হলে কিন্তু স্যার হঠাৎ করেও সেটাও সম্ভব না। এটাকেও আসলে ওই যে স্যার জেনারেশনাল কোঅপারেশনের একটা ইস্যু আছে, আগের জেনারেশনে যারা ছিল, বর্তমান জেনারেশনে যারা আছে, সিনিয়র পলিটিক্স এবং হচ্ছে যারা এন্ট্রি লেভেল অথবা মাত্র শুরু পলিটিক্স শুরু করবে, তাদেরকেও এখানে একটা একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে সিনিয়র পলিটিশিয়ানদের দায়িত্বটা অত্যন্ত বেশি। তারা যদি আসলে জুনিয়র যারা এখন তরুণ সমাজ যখন পলিটিক্স শুরু করলো, প্রগ্রেসিভ পলিটিক্স স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা ভাবনা নিয়ে কাজ করা শুরু করলো, এবং আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যদি ওইখানে স্যার ওইটা নিয়েও আরেকটা পলিটিক্স শুরু করে, যাতে করে এই তরুণ সমাজ পলিটিক্সে ভালোভাবে ইনভলভ না হতে পারে, তখন এটা আমাদের দেশের ক্ষতি ছাড়া কোনো উপকার হওয়ার কোনো সুযোগই নাই। রাইট। এখানে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি, যেটা মাহমুদ বলছিল যে অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, স্যার। তো অ্যাকাউন্টেবিলিটি মানে এখানে তো ন্যাচারালি আমি ওই অ্যানালজি বা ওই কম্প্যারিজন আমি টানবো না এখন, নাহলে আদারওয়াইজ আমাকে যে কেউ প্রশ্ন করতে পারে যে, ও আচ্ছা, আপনি আমেরিকাতে থেকে ওইখানকার জিনিসপত্র দেখে বাংলাদেশের আহ এগুলো বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটি আপনি ভুলে যাচ্ছেন, এবং আপনি বাংলাদেশে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। না, এখন জিনিসটা হচ্ছে কি ভাই, আপনাকে তো ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। আপনাকে তো স্বপ্নটা দেখতে হবে, চিন্তা করতে হবে। এখানে যেমন অ্যাবসলিউটলি স্যার। অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের মানে ওয়েস্টে কি হয়, সেটা শুধু আমেরিকাতে না, সব মানে ওয়েস্ট, আমেরিকা হতে পারে, ইউরোপে হতে পারে, এখানে কিন্তু প্রত্যেকটা যারা পাবলিক অফিস যারা হোল্ড করে,
ওরা কিন্তু বা যারা রিপ্রেজেন্টেটিভ, সেটা মানে পার্লামেন্ট হোক বা যে কোনো, সেটা প্রভিন্সিয়াল পার্লামেন্ট হোক, ফেডারেল পার্লামেন্ট, যে কোনো ইয়াতেই তাদেরকে কিন্তু রেগুলার তাদের যারা ভোটার বা কনস্টিটিউয়েন্ট তাদেরকে কিন্তু ফেস করতে হয়, ওদেরকে টাউন হলে যেতে হয়, অ্যাবসলিউটলি। এবং ওখানে একদম তারা রীতিমতো একদম ছিঁড়ে ফেলে, তাদেরকে গ্রিল করে যে তুমি আমাদের এলাকার এই সমস্যাটা তুমি সমাধান করার জন্য তোমার কাছে আমরা এতবার গিয়েছিলাম, তুমি কি ব্যবস্থা নিয়েছো। তারা স্যার, কিন্তু একদম রীতিমতো একদম চেপে ধরে, এবং স্যার, তাদের কিন্তু দে হোল্ড দেম অ্যাকাউন্টেবল যে ভাই হ্যাঁ তুমি তো পরের ইলেকশনে আবার আসবে না, উই উইল রিমেম্বার ইট। ওরা কিন্তু এখন সমস্যা যেটা হয়ে গেছে বাংলাদেশে, আমরা তো আজকে একজনকে ভোট দিয়ে এমপি বানাইলাম। এমন এমপি বানানোর সময় উনি খুব আমাদেরকে রাস্তায় একদম হাতে হাত হাত ধরে বলা বুক মিলায় কোলাকুলি করে, ঘামে ঘামে ভেজা রিক্সাওয়ালার সাথে একদম ঠেলা গাড়ি চালাচ্ছে তাকে একদম কোলাকুলি করে যায় তার অ্যাবসলিউটলি না স্যার। জানি কত। এবং ঠিক যেদিন উনি এমপি হয়ে গেলেন, পরের দিন থেকে উনি হয়ে গেলেন মাননীয় সংসদ সদস্য। সদস্য। ওনাকে হ্যাঁ, মাননীয় ছাড়া ওনার সাথে কথা বলা বলা যায়। যাবে না, তাই না? ওনার নামের আগে মাননীয় অ্যাড করতে হবে, মাননীয় সংসদ সদস্য। এই কালচার থেকে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। কারেক্ট কেন স্যার। ভাই? আমরা তো এই যে মানে এগেন আমি এখানে যদিও কেউ বলতে পারে যে আচ্ছা ভাই আপনি ভাই ওয়েস্টের বাস্তবতা এখানকার ইয়ে করলেন, তো এখানে তো বাট স্টিল আমি যেটা বললাম, উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার, শুরু করতে হবে। এটাতে স্যার এখানে অনেক তো ব্যারিয়ার কেটে যায়। জি প্রেসিডেন্ট কেও মিস্টার প্রেসিডেন্ট, এর বেশি আর কিসের অনারেবল প্রেসিডেন্ট, কিসের কি, ওই আসলে মিস্টার স্যার প্রেসিডেন্ট। বাস্তবতা, আমি যখন মহামান্য রাষ্ট্রপতি বলে কোনো কথা শুরু করি, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার প্রেসিডেন্ট, ডেফিনেটলি আমি বলছি এটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি যখন মহামান্য রাষ্ট্রপতি বলে কোনো একটা ক্রিটিসিজম করতে যাব, পজিটিভ ক্রিটিসিজম, পজিটিভলি আমি বলতে চাবো, আমি স্যার প্রপারলি বলতে পারবো না। আর আমি যখন বলবো মিস্টার প্রেসিডেন্ট অথবা হচ্ছে রাষ্ট্রপতি মহোদয়, আমি স্যার অনেক কিছু বলতে পারবো। এখানে অনেক জিটার্ডনেস কাজ করবে, আমার ব্যারিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। ওয়ার্ডিং খুব গুরুত্বপূর্ণ স্যার, আপনি অত্যন্ত মানে কারেক্ট পয়েন্ট এখানে স্যার মেনশন করেছেন। আমি লাস্ট শেখ হাসিনা ওনার ক্ষমতার গত কয়েক বছরে যেটা করছিলেন, যে এই যে ইয়াং ইনফ্লুয়েন্সার যারা, হ্যাঁ, যাদেরকে অনেকে আমরা একটু আদর করে ইনফ্লুয়েন্সা বলে থাকি, তো এদেরকে হচ্ছে কি এদেরকে দিয়ে দে ওয়ার ট্রাইং টু সেল, মানে সেল দেমসেলভস, তাই না? কারেক্ট ওই যে স্যার। লেটস টক উইথ শেখ হাসিনা বলে হ্যাঁ, হ্যাঁ, একটা কারেক্ট। প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো ইয়াং সব। সিআরআই সিআরআই করতো যেটা। তো একটা ইয়ে দেখলাম যে সেখানে হচ্ছে গিয়ে লাস্ট গত বছরের শেষের দিকে, সম্ভবত যে ইলেকশনের আগে দিয়ে, ইলেকশনের কয়েক মাস আগে, এরকম লেটস টক উইথ শেখ হাসিনা সব ইয়াং যারা আমাদের ফেসবুকের বা ইনস্টাগ্রামের যত বড় বড় সেলিব্রিটিরা, হ্যাঁ একদম, এখানে আমাদের ওই যে রাফসান্দা ছোট ভাই, সে ফুড হ্যাঁ, ব্লগার, হ্যাঁ, সে ফুড ব্লগ সেও গিয়েছে, তারপরে ওই যে রাকিন আফসার সেও গিয়েছে, তারপরে কি যে ডানা ভাই, তারপরে কারিনা কায়সার, কারা কারা আছে না, সব এরা সবাই কারেক্ট স্যার। গেছে, হ্যাঁ, ওরা সবাই খুব। গিয়েছিল। এবং ওটাকে অ্যাঙ্করিং কে করছে, সেজুতি সাহা। হুম। তো শি ইজ এ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, কোনো সন্দেহ নাই, অ্যাবসলিউটলি, আমাদের নো কোভিড ডাউট, ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে অনেক নো ডাউট অন ইট। গুরুত্বপূর্ণ কাজ করছে। বাট এদের মতো মানুষরা, যাদেরকে আমরা ধরে নিচ্ছি এবং তারা সবাই শিক্ষিত, বাংলাদেশের ভালো ভালো ফ্যামিলি থেকে তারা, আমরা আমরা জানি তারা উঠে এসেছে, কারেক্ট স্যার। মোটামুটি প্রিভিলেজ ক্লাস যাদেরকে বলা হয়, কারণ আমি অ্যাজ ফার এজ আই নো এদের প্রত্যেকেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। হম রাফসানদার ছোট ভাই, রাফসানের বাবা আমাদের আমাদের মতোই মিলিটারি অফিসার ছিলেন। জি। আহ কারিনা কায়সারের বাবা হচ্ছেন গিয়ে কায়সার আহমেদ, নো লেস, মানে দি কারেক্ট স্যার। কায়সার আহমেদ। জি কাইসার আহমেদ। যার ইন্ডিয়ান। যার বাবা, যার দাদা হচ্ছেন কর্নেল কর্নেল হামিদ, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য আমাদের আর্মির পায়োনিয়ার অফিসাররা যারা। জি স্যার। তো জি স্যার। এরকম ফ্যামিলির ছেলে মেয়ে তো এরা, তাই না? এরা তো কেউ মানে অ্যাবসলিউটলি। এমন তো না যে হঠাৎ তারা করে পপ আপ খুব করা ভালো না। background থেকে এসেছে, এরকম আশেপাশের এগুলো চাকচিক্য যে দেখে মাথা খারাপ হয়ে গেছে, নো, তারা তো বেশ ভালো অবস্থা থেকেই তারা এসেছে। অ্যাবসলিউটলি আর স্যার। এই জিনিসগুলা গিয়ে যখন তারা হচ্ছে কি একদম মানে তেল ঝরতে ঝরতে গলে গলে পড়ে যাচ্ছে, সে যদি সাহার মতো একজন মানুষ, একজন সায়েন্টিস্ট যখন তার এক্সপেরিয়েন্স পরবর্তীতে শেয়ার করছে, আমি সেটা আমি দেখছিলাম তার সেই টক শোটা, তার মানে তেল মানে ঝরে ঝরে পড়তেছে, তো মানে হাউ ডু ইউ এক্সপেক্ট এখানে পরিবর্তন কিভাবে আসবে? খুবই গুরুত্বপূর্ণ রাজা, স্যার এই ইস্যুস গুলো তাকে তো আসলে। প্রশ্ন করা দরকার ছিল, এই যে সোকল ইনফ্লুয়েন্সাররা, আমি ধরে নিচ্ছি তাদের বয়স বিলো 30 সবাই, তাদের তো প্রশ্ন করা উচিত ছিল যে আমি 18 বছর হওয়ার পর থেকে গত দুইটা ইলেকশন হয়ে গেছে, আমি কেন ভোট দিতে পারলাম ভোট না? দিতে পারি নাই। দিস শুড হ্যাভ বিন দ্য কোয়েশ্চেন। কারেক্ট। ওই তেল ঝরে ঝরে পড়ার থেকে তাকে তো এই প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী কি শাড়ি, উনি আমাকে নাতি বলেছেন, আমি কি আপনার মরক পোলাও রিভিউ করতে পারি, মানে হোয়াট ননসেন্স ইজ দ্যাট? তার তো প্রশ্ন করা উচিত ছিল যে আজকে আমার বয়স 25 বছর বা 26 বছর বা 28 বছর, 30 বছর, হোয়াট এভার,
গত আমি Absolutely. ভোটার হওয়ার পরে বাংলাদেশে দুইটা ইলেকশন হয়ে হয়ে গেছে, কেন আমি ভোট দিতে পারলাম না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন। তার তার প্রশ্ন জিনিসটা হওয়া হওয়া উচিত উচিত ছিল, স্যার, তার প্রশ্ন হওয়া উচিত ছিল যে এই যে আমাদের আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এত বেকার কেন, ইকোনমিক অপরচুনিটিসটা কোথায় এখানে, জব আপনারা কেন ক্রিয়েট, কতগুলো জব ক্রিয়েট করতে পেরেছেন নতুন এই গত 5 বছরে, অথবা কতজন আরো সামনে কতগুলো পাইপলাইনে আছে জব ক্রিয়েশনের জন্য? তারপরে স্টার্ট আপের জন্য আপনারা কি কি করেছেন, আরো কি কি প্ল্যান আছে আপনাদের জন্য? ইকোনমিক গ্রোথ হবে থ্রু ইনোভেশন অ্যান্ড হোয়াট টু সে দিস ইজ টেকনোলজি। সো ওই সকল ক্ষেত্রে আপনারা ইয়াং জেনারেশনকে কিভাবে ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন, হোয়াটস ইউর প্ল্যান? এই কোয়েশ্চেন গুলো না করে স্যার এই যে ব্লগিং, এটা সেটা, শাড়ির কথা, দিস ইজ ভেরি আনফরচুনেট। আমরা আসলে Even আমি যদি তাদের কথাও ধরি, হ্যাঁ, যে ধরো তাদের লাইফ কি, হ্যাঁ আমি একটু ইয়ে করবো, লেখাপড়া করে আমি বাইরে চলে যাবো, ফাইন, লেটস টক অ্যাবাউট দ্যাট। আমি যে বাইরে চলে যাব, বাংলাদেশ থেকে একটা ছেলে বা একটা মেয়ে যখন বাইরে পড়তে যায় তার কি কষ্ট হয় তুমি জানো? টাকা, তাকে টাকা নিয়ে যেতে, খুব তার যে কষ্ট। টিউশন ফি, তার যদি ধরে নিচ্ছি সে ভালো ফ্যামিলির, অবস্থাপন্ন জি স্যার। ফ্যামিলির ছেলে বা মেয়ে, তার টিউশন ফি তার ফ্যামিলি বিয়ার করবে, এই টাকাটা তাকে বাইরে নিতে কি পরিমাণ কষ্ট হয় আমি জানি। এখানে আমি এভরি আদার ডে আমার দেখি যে কোনো ছোট ভাই বা কোনো ছোট বোন, তার এই সমস্যা যে বাসা থেকে টাকা আনতে হবে, কিভাবে আনতে আনতে হবে জানে না। কারণ বাংলাদেশ থেকে লিগালি তুমি বাইরে, তুমি কোনো ইয়েতে একমাত্র খালি চিকিৎসা এবং শিক্ষার জন্য আনতে পারবো, এবং এটার জন্য ভাই যেই লাল ফিতার দৌরাত্ম্য, তুমি একটা মানুষ ট্রিটমেন্টের জন্য বাইরে টাকা পাঠাবে, সেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তোমাকে ক্লিয়ারেন্স নিতে হবে, নিয়ে তুমি অর্থ মন্ত্রণালয়, এই লাল ফিতা, ওই লোক তো মরে যাবে ভাই। একটা ইমার্জেন্সিতে কেউ ট্রিটমেন্ট করতে আসলো, এই লাল ফিতার চক্করে পড়ে তাকে ইমার্জেন্সি ঢাকা থেকে ধরলাম যে তার হঠাৎ করে টাকা লাগবে, সে হয়তো টাকা, তার হয়তো টাকা আছে দেশে, সে এখন টাকা আনতে চাচ্ছে, বা ধরলাম কথার কথা সে আর্জেন্টলি একটা ফ্ল্যাট বিক্রি করে দিল, একটা জমি বিক্রি করে দিল তার ট্রিটমেন্টের জন্য, ওই বিক্রি করে তার সেই টাকা আনতে আনতে তো লোকটা মরে যাবে এই ইন্ডিড। লাল ফিতার চক্কর কাটতে কাটতে। ইন্ডিড। তো দিস দিস শুড হ্যাভ বিন দি কোয়েশ্চেন, যে কেন আমাদের দেশে এই 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 দীর্ঘসূত্রিতা? আপনারা কি করেছেন কারেক্ট স্যার। সেটা না করে তারা পড়ে আছে কি মরক পোলাওর রিভিউ নিয়ে। ইন্ডিড স্যার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পার্টির ভেতরে, যেটা তুমি বলছিলে যে আমি যে পার্টি করি তার ভালোটা হলেও আমাকে আমাকে গুণগান গেতে হবে, খারাপটা হলেও আমাকে ডিফেন্ড করে যেতে হবে, কারেক্ট। নো। এই যে আমাদের কারণ এই যে সংবিধানে সম্ভবত এরকম একটা ক্লজ আছে যে সংসদে কেউ যদি তার নিজের পার্টির এগেনস্টে যায়, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল করে দিতে পারে তার সংসদীয় দল চাইলে। এবং এটা এই ক্লজটার কারণে কি হলো, আমাদের সংসদটা হয়ে গিয়েছে একটা, ওই যেই সরকারি দলের যিনি নেতা, যেই মানে সংসদীয় দলের নেতা বা আলটিমেটলি উনি তো প্রধানমন্ত্রী, এটা তার একনায়কতন্ত্র হয়ে গেছে। উনি গুণকীর্তন যেটা স্থান, বলবেন সেটাই। ওখানে বসে তার গুণকীর্তন নিজের করা পার্টির ছাড়া আর কোনো ভিতরেও, কিছু করার নাই স্যার। এক্স্যাক্টলি, তার নিজের পার্টির ভিতরে কেউ আদারওয়াইজ ভোট দিতে পারবে না। সংসদে যদি একটা বিল উত্থাপন হয়, তার নিজের পার্টির কেউ যদি তার ওই বিলের বিরুদ্ধে ভোট দিতে যায়, সেই তার তার পার্টি চাইলে তার সংসদ সদস্য পদ বাতিল করে দিতে পারে। এটাও এক ধরনের বাকশাল স্যার। এক্স্যাক্টলি। তাহলে দরকার কি ভাই? তাহলে তো এই সংসদের তো মানে এই সংসদেরই তো কোনো প্রয়োজন ছিল না। এটা তো ছায়া সংসদ, মানে এটা হচ্ছে স্যার মানে কন্ট্রোলড, যেখানে আসলে এক্স্যাক্টলি আমি আমার রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছি আমার এলাকা। লেটস আমি আমার আসনের কথা যদি বলি, গাজীপুর 3 থেকে আমার যে সংসদ সদস্য যাবে, সে গাজীপুর 3 নিয়ে কথা বলবে, সেখানকার যে প্রবলেম আছে সেটা নিয়ে কথা বলবে, মানুষের যে দুঃখ কষ্ট আছে সেটা নিয়ে কথা বলবে, তার ভবিষ্যৎ ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথা বলবে, তার বেকারদের বেকারত্ব দূরীকরণের কথা বলবে। কিন্তু ওইখানে যদি সে আগে থেকে সিগন্যাল পায় যে হচ্ছে আজকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না, সো অ্যান্ড সে কোনো কথা বলতে পারলো না, আবার ওইখানে কোনো একটা ভুল ধরতে যাবে কোনো একটা মন্ত্রণালয়ের, সেই মন্ত্রী রাগ করবে, পরবর্তী তার বাজেট পাবে না, দিস ইজ, এটাই রিয়েলিটি স্যার। বাস্তবতা হচ্ছে যখনই কোনো এমপি কোনো জায়গা থেকে সংসদে যদি কোনো কোয়েশ্চেন রেজ করে, যে আমার এখানে এটা হচ্ছে না বা সেটা হচ্ছে না, সেই মন্ত্রণালয় আলটিমেটলি সেই আসনের জন্য প্রপারলি বাজেটও দিবে না। এই যে বাজেট আসছে না বা কেন কাজ হচ্ছে না সেটাও যে সংসদে প্রশ্ন করবে, সেই ধারাবাহিকতাটা বা সেই অবস্থাটা আসলে স্যার আমাদের সংসদে নাই। এবং সেটা সেটা তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি সেখানেও মনে করি এটা তৈরি করার ক্ষেত্রেও আলটিমেটলি আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, তরুণ সমাজ আছে, তাদের এখানে ইনভলভমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা না আসলে আসলে এই ব্যারিয়ারটা, এই জিটারনেসটা, এই স্ট্যাটাসকো যে অবস্থাটা আছে বর্তমানে, সংসদ বলি অথবা স্যার বাইরের বিভিন্ন সংগঠনের কথা বলি, সব জায়গাতে একই রকম ভাবে থেকে যাবে, আগে যেমন ছিল এখনই তেমনই চলবে। তাহলে এই বিপ্লব অথবা বিপ্লবোত্তর যে নতুন বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, যেখানে অ্যান্টি করাপশন, মানে যেখানে কোনো করাপশন থাকবে না, যেখানে ইকোনমিক গ্রোথ থাকবে, যেখানে আমার ইনভেস্টররা আসবে, এফডিআই নিয়ে আসবে,
যেখানে আমার এডুকেশন এবং হেলথ কেয়ার সেক্টর হবে ওয়ান অফ দ্য ক্লাস, যেখানে আমার এনভায়রনমেন্টাল কোনো ইফেক্ট সেরকম ভাবে থাকবে না। আমরা আমাদের ভবিষ্যতের জন্য সুন্দর একটা দেশ রেডি করতে পারবো। এটা শুধু স্যার খাতা কলম, মুখের ভাষা এবং বলিতে রয়ে যাবে স্যার। কারণ যারা আছে তারা কি আসলে প্রগ্রেসিভ চিন্তা করবে? না। আমার মনে হয় সেই ক্ষেত্রে এই আগের যারা ছিল এবং বর্তমানে যারা আছে, অর্থাৎ পুরাতন পলিটিশিয়ানস যারা আছে এবং তরুণ সমাজ যারা থাকবে, তাদেরকে একটা স্পেস করে দিতে হবে। স্পেস না করলে তারা আবার যেতেও পারবে না। সো রাইট। এই কোলাবোরেশনটা যদি হয় সেই ক্ষেত্রে কারণ পুরাতন রাজনীতিবিদদের থেকে অনেক কিছু শেখার আছে। ডিপ্লোমেসিটা অনেক গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ডিপ্লোমেসি, বাইরের দেশের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, কোন কোন ক্ষেত্রে আসলে ট্রিগারিং পয়েন্ট গুলো কোথায়, এগুলো আগে থেকে অবশ্যই নলেজ ট্রান্সফারের ইস্যু আছে। কিন্তু তাদের এই তরুণ সমাজের স্যার অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যেমন আমি যদি স্যার আপনাকে একটা উদাহরণ দেই, আমি নাম ধরেই বলবো, যেমন আইমান সাদিক। সে 10 মিনিট স্কুল একটা দেখেন, কত সুন্দর একটা, তার একটা ধারণা থেকে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেললো। নাও তারা যদি শুধুমাত্র এই বিজনেসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তারা যদি মনে করে না আমি এই 10 মিনিট দিয়ে হচ্ছে জাতির উপকার করে যাবো, এর বাইরে আমি কোনো কিছু করব না। ওয়ারেস এই আয়মান সাদিক এবং মুনজারিন দুইজনেরই কিন্তু সেই রকমের ক্যাপাবিলিটি আছে যে তারা সরাসরি জনগণের প্রতিনিধি করে এই এডুকেশন সেক্টরটাকে কিন্তু তারা অনেক উন্নতি করতে পারে। তাসনিম অবশ্যই। জারার মতো একজন একাডেমি, আমি বলবো ও খুব ভালো, ক্যামব্রিজ থেকে পড়াশোনা করা। সে ওই দিন দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিতে সে যুক্ত হয়েছে। আমার দেখে খুবই ভালো লাগলো, যে কারণ এই ক্লাস ক্লাস যারা আছে বিভিন্ন স্টুডেন্ট সমাজ, ছাত্র সমাজ বলি অথবা তরুণ সমাজ থেকে, বিভিন্ন শ্রেণী পেশার থেকে যদি আইকনিক যারা আছে তারা যদি রাজনীতিতে আসা শুরু করে, অংশগ্রহণ করা শুরু করে, যে দলই হোক না কেন স্যার, সেটা হতে পারে বিএনপি, জামাত, সেটা হতে পারে জাতীয় নাগরিক কমিটি, যে দলই হোক না কেন, তাদের সাথে যদি যুক্ত হয়, এটা একটা পজিটিভ সাইন ফর দ্য নেশন। কারণ তারা তো অ্যাকাউন্টেবিলিটিটা, চোখে চোখ রেখে অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার মতো স্যার কিন্তু সৎ সাহসটা ইয়াং জেনারেশনের আছে বলে আমি মনে করি, যেটা অলরেডি প্রুফ করেছে। এটা কিন্তু আই উড সে যে এই যে আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী যে বর্তমানে যে বাংলাদেশের যে বাস্তবতা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেঞ্চমার্ক বা এটা একটা ধরো ল্যান্ডমার্কের মতো হতে পারে। যে এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তরুণরা একদম মানে চোখে চোখ রেখে কথা বলার যে সাহসটা, জি স্যার। এতদিন যে মাননীয় মাননীয় করতে করতে যে সময় চলে যেত, ওখান স্যার, থেকে বের হয়ে তারা যে এখন প্রশ্ন করতে পারছে যে বা একদম যে চোখে চোখ রেখে। কারেক্ট আর স্যার। এখন এখন হ্যাঁ, অবশ্যই আমাদের উপদেষ্টা পরিষদে এই ছাত্র প্রতিনিধি আছে 3 জন। তাদেরকে নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা আছে, আমি স্যার, ওই ডিটেলস যাচ্ছি না। স্যার, বাট তারা যে এই তরুণ বয়সে তারা যে একদম এই সব ঝানু আমলাদের সাথে তারা কাজ যে চোখে করছে চোখ রেখে কথা বলতে পারছে বা কথা বলতে পারছে, এখন ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, স্যার। তাদের অভিজ্ঞতা আছে না নাই, আমি ওইটা দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট। বাট অ্যাবসলিউটলি। আমরা বলছি যে এই যে তারা যে ট্রেন্ডটাকে ভাঙলো, কারেক্ট আমার স্যার। তো মনে হয় যে এখান থেকেই। হ্যাঁ, এখন তুমি যে বললে যে ধরো তাসনিম জারার কথা বললা বা যারা যারা এখন, ডেফিনেটলি দিস ইজ এ গুড সাইন। বাট এট দ্য সেম টাইম আবার এটা এমন যেন না হয় যে আমরা শুধু সব এরকমের থাকে না যে রিমার্কেবল লোকজন বা যারা যাদেরকে ধরে নিচ্ছি যে হ্যাঁ তারা কেমব্রিজ থেকে লেখাপড়া, কেন ভাই? একটা মানুষ কেমব্রিজ থেকে বা অক্সফোর্ড থেকে বা হার্ভার্ড থেকে পড়ে আসলেই যে ভালো মানুষ হবে তা তো না। না, ট্রাস্ট মি ভাই, অ্যাবসলিউটলি। আমি পিএইচডি অ্যাবসলিউটলি। ডিগ্রি থেকে অনেক ইডিয়েটকে আমি নিজের চোখে দেখেছি আমার জীবনে। কারেক্ট স্যার। হ্যাঁ, কারেক্ট। অনেক পিএইচডি ডিগ্রিধারী ইডিয়েট আমি নিজের চোখে দেখেছি। সো কারেক্ট স্যার। কেউ ভালো জায়গা থেকে পড়ে আসলেই সে ভালো মানুষ হবে, নট নেসেসারিলি। কারেক্ট। আবার একটা মানুষ হয়তো সুযোগের অভাবে বা কোনো পারিপার্শ্বিকতার কারণে সে হয়তো ভালো কোনো জায়গাতে বা তথা আমরা যে সমস্ত জায়গাগুলোকে আমাদের প্রচলিত অর্থে ভালো বলে মনে করছি, ওই জায়গাতে সে যেতে পারেনি লেখাপড়া করার জন্য। হয়তো সে একটা নর্মাল একটা জায়গা থেকে লেখাপড়া করছে, বা ধরলাম সে হ্যাঁ বাংলাদেশেই সে ধরো ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যে কোনো জায়গাতে বা বুয়েট, রুয়েট, চুয়েট বা মেডিকেল, হ্যাঁ যেই সমস্ত হতে পারে সরকারি হতে পারে প্রাইভেট, লেখাপড়া করেছে, ফাইন। অ্যান্ড দেন বা ধরলাম সে এগুলো তো কোনো সে নর্মাল একটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো একটা কলেজ থেকে নর্মাল সে লেখাপড়া করেছে, একটা অনার্স করেছে বা ডিগ্রি পাস করেছে, হোয়াটএভার। তার ভিতরেও যে ইনোভেটিভ আইডিয়া থাকবে না এমন তো না। না, আবার অ্যাবসলিউটলি। এট দ্য সেম টাইম আমরা যেটা মনে আছে মিলিটারিতে আমরা সবসময় বলতাম না, আমরা যখন একটা গ্রুপ, হ্যাঁ একটা প্লাটুন, আমরা যখন একাডেমিতে তো মনে থাকার কথা না, আমরা অনেক সময় ওই যে কোর্স ফলিং হইতো, হ্যাঁ, হ্যাঁ স্যার। বলে দিত ঠিক আছে যেই প্লাটুন আগে ওই 1 মাইল শেষ করে এসে যেই প্লাটুন আগে রিপোর্ট দিতে পারবো ওই প্লাটুন ব্রেক। অ্যাবসলিউটলি। বাকিরা আরো 2 ঘন্টা রগ রাখাবে, যেই প্লাটুন আগে এসে তারা ওকে রিপোর্ট দিবে সেই প্লাটুন খারাপ লাগে। ব্রেক। এবং ওই সময় কিন্তু আমাদের একটা কথা ছিল না যে প্লাটুনের সবচেয়ে যে দুর্বল যে ক্যাডেটটা ওই হচ্ছে কি আমাদের প্লাটুনের সামনে থাকবে। স্ট্যান্ডার্ড, কারেক্ট স্যার। না ওই হচ্ছে প্লাটুনের স্ট্যান্ডার্ড সবচেয়ে যে স্ট্যান্ডার্ড। দুর্বল।
ও অ্যাবসলিউটলি, পাশ করবে মানে সবাই পাশ করবে, তাই তো? অ্যাবসলিউটলি, নিশ্চয়ই তো স্যার, নিশ্চয়ই। এইখানে আমার এবং এটা আমার আরেকটা মানে এটা আমার একটা নিজস্ব চিন্তা যে আমার বাংলাদেশের আমরা যদি তরুণদের কথা চিন্তা করি, অবশ্যই হ্যাঁ আইমান সাদিক বা মুনজারিন শাহিদ এদের কথা আমি বলতে পারি, বাট আমি রাদার আমি চিন্তা করব যে আমার বাংলাদেশের ওই আহ সাতক্ষীরার কোন একটা ইয়ে আহ কালীগঞ্জ উপজেলা, একদম খুব রিমোট একটা জায়গাতে, বা তেতুলিয়াতে, হ্যাঁ তেতুলিয়া উপজেলার একটা কলেজে থেকে যেই ছেলেটা বা যেই মেয়েটা ডিগ্রি পাশ করে বেরোচ্ছে, বা ধরো আমাদের সিলেটের সেই জৈন্তাপুরের কোন একটা কলেজ থেকে, বা কুমিল্লার দেবিদ্বারের একটা কলেজ থেকে যেই ছেলেটা বা যেই মেয়েটা আহ হয়তো হয়তো সে অনার্স করেছে বা একটা ডিগ্রি পাস কোর্স থেকে সে পাশ করে এসেছে, আমি তো মনে করবো যে তার স্ট্যান্ডার্ড সে কি চিন্তা করছে, সে কি আমাদের বাকিদের সাথে অ্যাট পার চিন্তা করছে কিনা। রাদার আমি আমি তো বল আমি আমি মনে করি যে ওইখান থেকে আমি আমি আমার আমার মানে আইডিয়া নেওয়া উচিত যে বাংলাদেশের ওভারঅল স্ট্যান্ডার্ডটা আসলে কোথায়। এক আইমান সাদিক বা মুজারিন শাহিদ বা তাসনিম জারা তো দ্যাট ক্যানট বি দ্য স্ট্যান্ডার্ড। না, আমি ওইটা স্যার তার আমি মানে এই হচ্ছে জন্য যে আমি বলেছি, হুম, ওদের কথাটা এই জন্য বললাম, যেমন ধরেন স্যার ইনফ্লুয়েন্স খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তরুণ সমাজ, আমাদের ইয়াং জেনারেশন থেকে তো অলরেডি উই স্টার্টেড হেটিং পলিটিক্স। আমরা তো রাইট। পলিটিক্সটাকে উই হেটেড, আমরা ভোট দেই নাই। সো এখন এই হেটেড থেকে নিউট্রালে আসে, নিউট্রাল থেকে লাইক করা ইটস এ প্রসেস। এই প্রসেসে যাইতে হলে স্যার কিছু ইনফ্লুয়েন্স থাকতে হবে, আমি মনে করি হুম, ব্যক্তিগতভাবে। ট্রু। তো আমি যদি স্যার টিভি স্কলের সামনে দাঁড়ায় যদি বলি যে হচ্ছে আমি আসছি বাংলাদেশের পরিবর্তন করতে, আপনারাও এগিয়ে আসুন, কিছু একটা ধরেন এরকম বলে স্যার একটা মোটিভেশনের কথা বললাম, এটা কয়জন শুনবে? আর হচ্ছে ধরেন একজন আইকনিক ইয়াং জেনারেশন থেকে আইকনিক যারা আছে, তাদের থেকে একজন আসলো এবং বললো যে আমি আসছি রাজনীতিতে যুক্ত হয়ে দেশের উন্নয়ন করব, এটা সেটা করব, এবং আমরা আমরা চাই আপনার জায়গা থেকে আপনারাও তরুণ সমাজের যারা আছেন তারা সবাই এগিয়ে আসুন, তার কথাটা কয়জন শুনবে? এই যে এটা ইনফ্লুয়েন্সটা স্যার, এই ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট করাটা এখন বর্তমানে জরুরি, বিকজ ডেফিনেটলি, আমি অবশ্যই। ওদের উদাহরণটা বেসিক্যালি এই জন্যই দিয়েছি। But, মাহমুদ, ওকে, সো যেটা বলছিলাম যে দ্যাটস তুমি যেটা বলছিলে এটা দ্যাটস ওয়ান সাইড অফ দ্য স্টোরি, যে ঠিক আছে হ্যাঁ বাংলাদেশে যখন এরকম আইকনিক লোক, যখন ইয়াং যারা হচ্ছে গিয়ে ফেস তারা যখন আসবে তো তাদেরকে দেখে বাকিরা আসবে, ওকে ফাইন, দ্যাটস ওয়ান সাইড অফ দ্য স্টোরি। বাট আমার কাছে আবার এটাও মনে হয় যে এই চিন্তা থেকে আমরা মানে এমন যেন না হয় যে আমরা আবার এটাকে খুব হচ্ছে গিয়ে আহ যারা মানে এরা তো মানে বাংলাদেশে মূলত তাদের যে প্রমিনেন্স, এটা তো এসেছে সব অনলাইন এই জেনারেশনের কারণে, তাই না? Absolutely, sir. যে তারা সেটা সোশ্যাল মিডিয়াতে তারা খুব এখন বাংলাদেশে এখন নাও কামস দ্য কোয়েশ্চেন যে বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ার রিচটা আসলে কত দূর। এখন আমি শুধু ঢাকার কথা চিন্তা করে বা বড় বড় শহরগুলা চিটাগং, আমাদের রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, এরকম যে বড় বড় শহরগুলো এগুলোর কথা চিন্তা, এটা এক জিনিস। আবার এটাও চিন্তা করতে হবে যে এগেন আই এম গোয়িং ব্যাক যে ওই যশোরের সেই কোন রিমোট একটা উপজেলার ছেলেটা বা মেয়েটা, বা একদম ধরো নীলফামারী, হ্যাঁ, বা এদিকে আমাদের সুনামগঞ্জ, রাঙ্গামাটি, এই একদম সেই রিমোট এলাকা থেকে ওখানকার ছেলেমেয়েরা তারাও ইনভলভ হচ্ছে কিনা। কারণ আমাদের এমন যেন না হয় যে আমাদের এই যারা হচ্ছে গিয়ে আহ মোটামুটি খুব পরিচিত তাদেরকে দেখে আবার এমন যেন না হয় যে আমরা যেন এটাকে আবার খুব একটা গণ্ডির ভেতরে যেন সীমাবদ্ধ না করে ফেলি। স্যার, যে ফাইন তাদেরকে দেখায় অবশ্যই আমরা ইয়াং জেনারেশনকে আমরা হ্যাঁ ইয়ে করতে পারবো, এবং এটা তো আমি মনে করি যে জাতীয় নাগরিক কমিটিতে তাসনিম যারা গিয়েছেন দ্যাটস ভেরি গুড, বাট এট দ্য সেম টাইম আমার আমার তো এটাও মনে হয় যে এখন অন্যান্য আমাদের যে মেইন স্ট্রিম যে বড় রাজনৈতিক দলগুলো, এটা হতে পারে বিএনপি, জামাত ইসলামী, তাদেরও তো বড় এখন হেড হান্টিং করা উচিত। তাদেরও দে শুড হ্যাভ অ্যাবসলিউটলি, রেগুলার অ্যাবসলিউটলি, টক, দে শুড অ্যারেঞ্জ রেগুলার টকস উইথ দিস মানে ইয়াং পিপল, যে ঠিক আছে আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই। বেসিক্যালি দেখেন, দেখো একটা জিনিস কি, আমাদের এই কাজটা কিন্তু বাংলাদেশে একবার একজন মানুষ খুব অ্যাক্টিভলি করেছিলেন, এন্ড দ্যাট ম্যান ইজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কিন্তু সেই তার হিজবুল বাহার, উনি জাহাজে একটা ক্রুজে গিয়েছিলেন, সব টপ সেই সময়কার ভালো রেজাল্ট করা ছেলে মেয়েদেরকে নিয়ে উনি রিভার ইন্ডিজ ক্রুজ স্যার, করেছিলেন। কারেক্ট। এবং যারা সেই হিজবুল বাহার যারা উনি এবং যারা ওটা একবারই হয়েছিল এবং এরপরে জি স্যার। আনফরচুনেটলি হি ওয়াজ অ্যাসাসিনেটেড। এটা সম্ভবত 1981 সালের জানুয়ারি মাসে, এবং আমার মনে আছে যে উনার সম্ভবত বার্থডে হচ্ছে কি 19 জানুয়ারি, এবং আচ্ছা, ওই ওই রিভার ক্রুজের মধ্যেই তার বার্থডে পড়ে গেছিল। সো নাইস দ্যাট ওয়াজ জেস্টার। প্রবাবলি দি অনলি
হিজ অনলি বার্থডে যেটা হচ্ছে কি পাবলিকলি বা যেটাকে মানে সেলিব্রেট করেছেন মোটামুটি উনি। রেকর্ডেড, যে যে উনি সেলিব্রেট করেছিলেন, সবাইকে ওনার জন্য কেক নিয়ে আসা হয়েছে। তো মাশাআল্লাহ। এটা কিন্তু জিয়া রহমান কিন্তু এই কাজটা একবার করেছিলেন, যে এই যে ইয়াং জেনারেশন তারা যেন পলিটিক্সে আসে, তাদেরকে তাদেরকে ইনভলভ করার জন্য, তাদেরকে ইন্সপায়ার বা তাদেরকে হচ্ছে কি অ্যাট্রাক্ট করার জন্য এই কাজটা কিন্তু উনি করেছিলেন। তো এটা এই জিনিসটা এখন এই হেড হান্টিং এর কাজটা আমার মতে যে প্রত্যেকটা আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তাদের করা উচিত। কারণ যখনই তারা এরকম এই টক গুলা অ্যারেঞ্জ করবে, তাদের কাছ থেকে শুনবে যে ভাই বলো তোমরা কি চাও আমাদের থেকে, বা আমাদের কি কি চেঞ্জ তোমরা দেখতে চাও আমাদের ভিতরে, বা এখন তারা ধরো কিছু আইডিয়া দিল, ফাইন, ওকে, এখন আমরা যদি বললাম যে ওকে উই আর আনএবল, বা আমরা আমাদের চিন্তা ভাবনা তো আমরা আসলে এরকম আমরা আগে কখনো চিন্তা করি নাই, তো তোমরা যেহেতু চিন্তা করছো, ওয়াই ডোন্ট ইউ জয়েন আস, কারেক্ট। জি এভাবেই স্যার, তো। ঠিক অবশ্যই। আছে, এই এই চেঞ্জ গুলো ইমপ্লিমেন্ট করার জন্য তোমাদের মতো ছেলে মেয়েদেরকে আমাদের দরকার। আসো, অবশ্যই তোমরা আমাদের সাথে জয়েন করো। স্ট্যাটাস কো যারা এভাবে, ব্রেক করতে পারবে, যারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবে স্যার, রাইট। নিশ্চয়ই। তো এবং তারা কিন্তু এই এটা তিনটা জিনিসটা, স্তরে করতে পারে স্যার। এবং এটা কিন্তু ইন্ডিয়াতে এই যে এবার দেখো এই যে রাহুল গান্ধী কিন্তু এই কাজটা বেশ কিছুদিন ধরে করছে। কারণ স্যার, এই রাহুল গান্ধীর একটা সময় কিন্তু ইন্ডিয়াতে যে যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, তারা কিন্তু স্যার, তাকে যত রকমের যত আজে বাজে ভাবে তাকে পোট্রে করা যায়, পাপ্পু টাপ্পু কি কি সব, স্যার, ও স্যার, হচ্ছে কি মামাস বয়, মানে তার কোনো ইয়ে নাই, তাকে নিয়ে অনেক ভাবে সেই সেই মানে 5 বছর বা 6 বছর আগের রাহুল গান্ধী আর এখনকার রাহুল গান্ধী কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওর অ্যাবসলিউটলি, ফিজিক্যাল ভাই পুরা, অ্যাবসলিউটলি, সে মানে তার বডির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সে চেঞ্জ করে ফেলেছে। সে এখন ইনফ্লুয়েন্সারদের সাথে রাস্তার ইয়েতে ইনডিড ওই স্যার, যে মোড়ের দোকানে দাঁড়ায় সে হচ্ছে কি ওই যে কি পাও ভাজি খাচ্ছে ইনডিড বা স্যার। পানিপুরি খেতে খেতে সে হচ্ছে কি এই যে চেঞ্জ গুলা, এবং এটারই কিন্তু একটা ডিরেক্ট রেজাল্ট হচ্ছে কি এই যে লাস্ট ইন্ডিয়ার যে লোকসভা ইলেকশনে কিন্তু মানে আমি বলবো বিজেপি সামহাও পাওয়ারে টিকে আছে, বাট ইট ওয়াজ মানে ইট ওয়াজ আ ডিজাস্টার ফর দ্যাম। ইনডিড স্যার, ইনডিড। হ্যাঁ, তো এই আপনি এই এখানে জিনিসগুলো একদম ঠিক কিন্তু বলেছেন। আমাদেরকে, এটা তো অচেনা না। আমি জানি না আমাদের পলিটিক্যাল মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলো কেন তারা এই জিনিসগুলো চিন্তা করতে পারে না। ফাইন, জাতীয় নাগরিক কমিটি একটা নতুন বাস্তবতায় একটা নতুন ভাবে তৈরি একটা দল, তাদের কথা আমি হিসাবে আনছি না, বাট না আমাদের স্যার, যারা প্রত্যক্ষ যে দলগুলা, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, জাতীয় পার্টি, বা যে কি নাগরিক ঐক্য, বা ওই যে জোনায়েদ সাকির যে দলটার নাম ভুলে গেলাম, আহ বা মাহমুদুর রহমান মান্না, ওনারা তো অনেকদিন ধরে অনেকদিন পলিটিক্সের ধরে সাথে আছে। আর রাজনীতি করছেন। বাম দলগুলোর কথা যদি চিন্তা করি, বাম দলগুলা কোথায়? বাম দলগুলা তো একমাত্র ছাত্র ইউনিয়ন থেকে কিছু কিছু ছেলে মেয়েকে আনা ছাড়া, ওদের যেহেতু ছাত্র ইউনিয়নের আর কমিউনিস্ট পার্টির এটা তো একটা ফিডার অর্গানাইজেশন, এছাড়া তো আমি তো কাউকে দেখিনি। রাইট, রাইট। তো আমি যেমন আপনার একটা অ্যানালিসিস করেছিলাম এটা গত ইলেকশনের আগে, জাস্ট আমার নিজের থেকেই, যে আসলে ভোটার সংখ্যার মধ্যে ছাত্ররা কত পার্সেন্ট ভোটার এবং সেখানে তাদের ইনফ্লুয়েন্সটা কেমন হয়। যেমন সেটা যদি আমি একটু আপনাকে এটা দেখাই। স্যার, আপনি দেখতে পাচ্ছেন স্যার? ইয়াস, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। তো দেখেন স্যার, এখানে আপনি, এটা জাস্ট আমার একটা নিজের জন্য আমি করেছিলাম আসলে। আমি একটা প্ল্যান করছিলাম এরকম নেতৃত্বের জন্য শিক্ষা, মানে আসলে লিডারশিপের জন্য এডুকেশনটা কত গুরুত্বপূর্ণ, অথবা এডুকেশন সেক্টরের এই স্টুডেন্ট সোসাইটিটাকে ইনফ্লুয়েন্স করা বা একীভূত করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটার জন্য। তো মোট ভোটারের সংখ্যা তখন আনুমানিক ধরা গিয়েছিল এরকম, ছাত্র ভোটারের সংখ্যা ছিল প্রায় 44 লাখ। বাট এটা আমি পরবর্তীতে আবার নির্বাচনের ওয়েবসাইট থেকে আমি দেখতে পাই এটা প্রায় 70 লাখের বেশি। এটা এটা কি মানে টোটাল নাকি জাস্ট মানে কোন সিলেক্টেড একটা কোন কনস্টিটিউয়েন্সি? না স্যার, এটা টোটাল ছিল তখনকার পর্যন্ত, ওপেন সোর্স আর কি, মানে স্যার ওপেন সোর্সে এটা এরকম ছিল। বাট দেন এটা এত কম কেন? 44 স্যার, লাখ এত কম কি ভোটার এটা হবে? এটা 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 আমি মনে করি ঠিক নাই। আমিও এটা মনে করি ঠিক নাই, বাট স্যার এটা ওই যে ডেলি স্টারের একটা রিপোর্ট ছিল ওইখান থেকে নেওয়া হয়েছিল আর কি, ওপেন সোর্স থেকে। বাট দেন এটা অনেক বেশি হবে। এখন হুম, হুম, এই ছাত্রছাত্রীদের ভোটার সংখ্যা দেখা যাচ্ছে হচ্ছে স্যার ধরেন 4%, বাট আমি ধরলাম স্যার এখানে আনুমানিক যে এখন যদি আমরা বর্তমানের অবস্থা ধরি, মানে স্টুডেন্ট শুধু ধরেছে স্যার এখানে আপনার, যারা ওই আপনার গ্রাজুয়েশন করে ফেলেছে তাদেরকে এখানে ইনক্লুড করা নাই স্যার। সো ইয়াং জেনারেশনের ভোট আলটিমেটলি বয়স ভেদে যখন আমরা যাবো তখন এটা অনেক বেশি হবে আলটিমেটলি, ফর শিওর। এখন ছাত্রছাত্রীদের ভোটার সংখ্যা যদি আমি 10% ধরি, সেই ছাত্রছাত্রীদের পরিবারের সদস্য সংখ্যাও কিন্তু স্যার একটা চলে আসবে অটোমেটিক্যালি। এটা আনুমানিক ধরা হচ্ছে, ধরেন যদি স্যার আমরা 4 জন করে একটা পরিবারের সদস্য সংখ্যা ধরে থাকি, তার হুম, মানে হুম,
এখানে প্রভাবিত পরিবার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স এর সংখ্যাও হবে কিন্তু 7%। এটা করার রাইট। উদ্দেশ্য ছিল স্যার, এটার করার উদ্দেশ্যটা আমি যদি স্যার এখন আপনাকে একটু বলি, যে যে স্টুডেন্টরা, তারা যদি ছাত্র সমাজ অথবা তরুণ সমাজ তারা যদি আসলে স্যার এই পলিটিক্সটাকে নিয়ে পজিটিভলি চিন্তা করে, নট অনলি দেম, তাদের তো একটা চিন্তা ভাবনা আছেই, তাদের এই চিন্তার মাধ্যমে কিন্তু স্যার তাদের পরিবারের যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু চেঞ্জ করা সম্ভব, পজিটিভলি চেঞ্জ হুম করা সম্ভব। হয়তোবা তার বাবা মা অন্য কোনো দলের সাপোর্ট করতো, বা হচ্ছে বর্তমান দলই হতে পারে, সেটা কোনো আপত্তি নাই, কিন্তু তাদেরকে হুম আসলে বিভিন্ন কিভাবে প্রগ্রেসিভ ভাবে এই চিন্তাটা করানো যায়, অথবা রিপ্রেজেন্টেটিভ সিলেকশনের ক্ষেত্রে আসলে দল সিলেকশন করা উচিত নয়, বরঞ্চ মানুষটাকে সিলেক্ট করা উচিত, সেটা যে আসলে চিন্তা করা যায়, এই জিনিসগুলো কিন্তু আসলে তরুণ সমাজ অথবা ছাত্র সমাজের মাধ্যমে পসিবল। কারণ আমাদের অনেকের যারা ব্যাকগ্রাউন্ড আছে, ম্যাক্সিমাম অনেকেই গ্রাম থেকে যারা আসছি বা হচ্ছে যারা থাকি, সেই ক্ষেত্রে আমাদের বাবা মা তারা যেই পড়ালেখার মধ্য দিয়ে গিয়েছে সেটার কোয়ালিটি আর এখন কোয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট। সো হুম এখানে কিন্তু তরুণ সমাজের একটা দায়িত্ব আছে যে তার পিয়ার্স যারা আছে, ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড আশেপাশের যারা আছে, তাদেরকে প্রভাবিত করা, সঠিক ব্যক্তিটাকে স্যার কিভাবে নেওয়া যায়, চুজ করা যায়, সেটা কিন্তু চিন্তা করা। এটা করার একটা উদ্দেশ্য ছিল স্যার। একটা ফোরামে আমি একবার কথা বলেছিলাম তখন, এবং আমি বলেছিলাম যে হচ্ছে বর্তমান তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যে ওনার উচিত সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে বিভিন্ন ফোরামে আলাদা আলাদা ভাবে লাইভ কথা বলা, এবং তারা কি চাচ্ছে, তাদের বর্তমান শিক্ষার মান কি, পরবর্তীতে তারা আসলে কি কি আরো ইনক্লুশন চাচ্ছে, এখান থেকে কি কি বাদ দেওয়া যেতে পারে, তাদের মেন্টালিটিটা কি, এই নতুন সমাজ তরুণ সমাজ কিভাবে চিন্তা করছে, ইয়াং জেনারেশন কিভাবে চিন্তা করছে, এই জিনিসগুলো শোনা এবং এভরিথিং। হাওয়েভার এটা তো অবশ্যই এটা গ্রহণযোগ্য হয় না, আপনি বুঝতেই পারছেন। সো এটা কোনোভাবে নেওয়া হয় না। এবং আমার যেমন স্যার একটা আরেকটা প্রপোজাল ছিল তখন, এই যে বিদেশে যাওয়ার কথা যখন আপনি বললেন, তখন আমার মনে হলো আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের 64টা জেলায় স্যার 64টা আইসিটি সেন্টার আছে। ওইখানে আইসিটি সেন্টারের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি আছে, এবং হচ্ছে ওরা আসলে বসে বসে মশা মারা ছাড়া আর কোনো কাজ করে না। সো ওদেরকে আমরা ট্রেন দ্য ট্রেনার্স মডিউলে যদি ওই যে ওইখানে যারা 2 থেকে 3 জন করে আছে তাদেরকে এই ইমিগ্রেশন রিলেটেড, ফরেন ইমিগ্রেশন, আমাদের স্টুডেন্ট স্টাডি পারপাস যে ইমিগ্রেশনটা আছে, সেটা যদি তাদেরকে ট্রেন করা যেত, আমাদের বিভিন্ন কলেজের স্টুডেন্ট যারা আছে, বিভিন্ন ডিগ্রি কলেজের স্টুডেন্ট বিভিন্ন মফস্বলে শহরে জেলা শহরগুলোতে, তারাও কিন্তু সেই সার্ভিসটা সেখানে বসে নিতে পারতো, এবং দেখ সেটা হইতেই হবে ফ্রি অফ কস্ট, যে সার্ভিসটা তারা দিবে। এখন কি করতে হচ্ছে, যারা বোঝে না, গ্রাম থেকে এসে কিন্তু স্যার একটা ইমিগ্রেশন কোম্পানির কাছে যায়, প্রথমে ধরেন 60-70 হাজার টাকা নিয়ে ফাইল ওপেন করে। সো এই যে হিটটা, এটা কিন্তু অনেক বড় হিট, এটাও করা যেত আলটিমেটলি ওই ডিজিটাল যে সেন্টার গুলো আছে সেগুলোর কথা চিন্তা করে। সো আমি যদি স্যার আবার কামিং ব্যাক টু মাই পয়েন্ট, যে নেতৃত্ব অবশ্যই স্যার সিনিয়র লিডারশিপ থাকা গুরুত্বপূর্ণ আমি মনে করি, কিন্তু এই যে তরুণ সমাজ যারা আছে তাদেরকেও বিভিন্ন সেক্টরে অ্যাড হতে হবে। যেমন একটা হচ্ছে সাপোর্টার, আরেকটা হচ্ছে লিডার, আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। সো সাপোর্টার যারা আছে তারা, উই নিড কোয়ালিটি, মানে উই নিড কোয়ান্টিটি ইন টার্মস অফ সাপোর্টার, সেই ক্ষেত্রে সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেটা গ্রামগঞ্জ সকল জায়গা থেকে আলটিমেটলি সবাইকেই আসতে হবে, এবং সেটা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু মেকানিজম এই গভর্নমেন্ট বলি বা বিভিন্ন পার্টি বলি তাদেরকে বের করতে হবে কিভাবে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে লিডার। লিডার এখন স্যার মফস্বলের একজন লিডার কি হবে, তার কোয়ালিটি কতটুকু থাকতে হবে, সেটা কিন্তু একটা পার্টি অথবা হচ্ছে সামগ্রিকভাবে একটা ডিসিশন মেকিং এর ব্যাপার। বাট সেখানে কিছুটা কোয়ালিটির ইস্যু আছে। সো ওই সাপোর্টার যারা জনগোষ্ঠীতে আছে, তরুণ সমাজ বা স্টুডেন্ট সমাজ যাই বলি না কেন, ওইখান থেকে শেখে কিছুটা সাপোর্টার থেকে তখন কিছু লিডার লোকাল বানানো হলো, এবং সেইখান থেকেও কিন্তু স্যার আবার আরো কোয়ালিটি মেনটেন করে রিপ্রেজেন্টেটিভ হবে, বিকজ রিপ্রেজেন্টেটিভ কে কোয়ালিটেটিভ হতে হবে। আদারওয়াইজ সে তো আমার কথাটা প্রপারলি বলতেই পারবে না সংসদে, সে আমার কথাটা বিভিন্ন হুম ফোরামে যে বলতে পারবে না, কারণ আমি তার কাছে কাঁদবো, সে আমার আমার কান্না নিয়ে যথা জায়গায় যে সেটা আদায় করে নিয়ে আসবে। আমি চাই সেরকম রিপ্রেজেন্টেটিভ, রাইট? সো এই প্রসেসের মধ্য দিয়ে স্যার আলটিমেটলি যেতে হবে। এখন এটা আহ বাকি যত মানে যত দল আছে আসলে এটা সবার জন্য প্রযোজ্য বলে আমি মনে করি। আপনি স্যার একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন এবং খুবই সঠিক, যে বড় যে 2টা দল বর্তমানে আছে আমাদের, বিএনপি এবং জামাতে ইসলাম, তাদের উচিত আসলে ইয়াং জেনারেশনকে আরো বেশি উদ্বুদ্ধ করা, যে তাদের সাথে পলিটিক্সে জয়েন করার জন্য। তাদের ইয়াং জেনারেশনকে এটার একটা মাধ্যম হচ্ছে ইয়াং জেনারেশনকে স্পোক্স পার্সন করে বিভিন্ন কথাবার্তা বলা, তাদের দলের যে নীতি নির্ধারণী গুলো আছে এগুলাকে জাহির করা। আপনি তারা এখন দেখেন বিএনপি 31 দফা নিয়ে কথা বলছে, এবং হচ্ছে জামাতে ইসলাম বিভিন্ন সংস্কার অথবা তারা কি করবে সেটা নিয়ে কথা বলছে, বাট নট ফরমেটেড। আমি স্যার 31 দফা, একজন বিএনপির একজন ভালো পর্যায়ের সাপোর্টার, আমি তাকে জিজ্ঞেস করেছি আপনি 31 দফা থেকে আসলে কি বুঝছেন এবং হচ্ছে এটা কি হতে যাচ্ছে। সো উনি কিন্তু আমাকে এক্সপ্লেন করতে পারে নাই। সো এই যে এখানে তাদেরকে হয়তো এখানে কোয়ালিটি নিয়ে, প্লাস হচ্ছে ইয়াং জেনারেশনকে ইনভলভ করে এই জিনিসগুলোকে আরো ভালোভাবে কিন্তু তাদের বিএনপি লিডারশিপ, সিনিয়র লিডারশিপ
প্রপারলি আরো প্রপাগেট করতে পারতো সবার মাঝখানে। আরেকটা হচ্ছে জামাত ইসলামের মধ্যে এই ইনক্লুশনটার মধ্যে আমি অনেক ঘাটতি দেখতে পাচ্ছি। তাদের ধরেন ডাইভার্সিটি আছে বাট ইনক্লুসিভনেস নাই। ডাইভার্সিটিও খুব বেশি একটা আছে বলে আমার মনে করি না। তাদের দলের মধ্যে ফিমেল সাপোর্টার অথবা ফিমেল রিপ্রেজেন্টেটিভ কোথায়? যখনই তারা কথা বলছে, তারা কথা বলছে জাস্ট তারা কথা বলছে, ফাইন। এখন ধর্ম এবং রাজনীতি দুইটাকে দুই রকম ভাবে সেপারেট করে রাখতে হবে সবসময়। যখন আমি রাজনীতির কথা বলছি, আমার রিপ্রেজেন্টেটিভের কথা বলছি, সেখানে আমি চাবো আমার দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থেকে, বিভিন্ন ডাইভার্সিটি থেকে এখানে সবাই ইনক্লুড হবে, ইনক্লুসিভনেসটা থাকতে হবে। সেই ক্ষেত্রে এই বড় দুই দলের তো অবশ্যই স্যার এখানে কাজ করার প্রয়াস আছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি তরুণ সমাজ যারা আছে তাদেরও যদি মনের ভিতরে থেকে থাকে যে আমি আমার দেশের জন্য কিছু করতে চাই, তাদেরও কিন্তু আসলে বের হয়ে আসা উচিত খোলস থেকে। আমাকে ডাকবে হুম। তারপর আমি যাব, এটা না হয়ে বরঞ্চ আমি যে বললাম যে আমি করতে চাই, এইরকম স্যার রাইট। কিছু আসলে প্রোয়েক্টিভনেস এর ইস্যু আছে। সেই জন্য আমি বলছিলাম যারা এই জন্য যারা আইকনিক তরুণ সমাজের মধ্যে বা ছাত্র সমাজের মধ্যে, তাদেরকে আসলে বলতে হবে যে আমি যাচ্ছি আমার দেশের পরিবর্তনের জন্য। আমি হুম চাই হুম। আমার বয়সী অথবা আমার সমপর্যায়ে যারা আছে আপনারাও আসুন, এটা হোক আমাদের বাংলাদেশ। এখন এবং এখানে একটা জিনিস কি মোহাম্মদ, এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা তরুণ যে আসবে, এখন তার যদি এসে মনে হয় যে ঠিক আছে আমি আসবো এবং দেন আমি হচ্ছে গিয়ে এসে আমি সামনের এমপি ইলেকশনে আমি কন্টেস্ট করতে চাই, ফাইন, ওকে, ভেরি গুড। তো সে এখন চাচ্ছে যে ঠিক আছে আমি একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতেই আমি আমি জয়েন করতে চাই এবং ওখান থেকে আমি এমপি ইলেকশনে কন্টেস্ট করতে চাই। স্যার, এখন সে যে ওখানে যাবে, দেন সে ঢুকে দেখলো যে ধরো কথার কথা তার বাড়ি হচ্ছে ধরলাম ময়মনসিংহ। এখন ময়মনসিংহ এর যেই আসন থেকে সে কন্টেস্ট করতে চাচ্ছে তার যেটা এলাকা, ওই এলাকাতে হয়তো সে যে পার্টিতে জয়েন করেছে, ধরে ধরে নিচ্ছি কথার কথা বিএনপি, বিএনপির ওখানে একজন নেতা আছেন যিনি অনেক বছর ধরে ওখানে পলিটিক্স করেন, উনি এর আগের হয়তো এমপি ছিলেন। তো এখন যখন ওই নমিনেশনের জন্য তারা যখন দাঁড়াবে, ফর্ম কিনবে, তো তার এখন ওই যে ইয়ে কিন্তু ওইখানে কিন্তু তারা কি হচ্ছে, বাংলাদেশের যেটা প্র্যাকটিস কি হচ্ছে, আমি যদি একদম প্রপার প্র্যাকটিসটা যদি ধরে নিই যে প্রপারলি সেটা ফলো করা হচ্ছে, যে হ্যাঁ তাদের ওই যে পার্টির ওই যে নির্বাচনী একটা একটা পরিষদের মতো থাকে, একটা ছোট একটা কাউন্সিল থাকে, সেখানে ইনক্লুডিং দি পার্টি চেয়ারম্যান অর হোয়াট এভার, কারেক্ট, তার জন্য সবাই আসবে, ইন্টারভিউ নিয়ে ওখান থেকে ওনারা ডিসাইড করে দিলেন কারেক্ট স্যার। যে ঠিক আছে হ্যাঁ অমুক হচ্ছে কি আমাদের পার্টির এই আসনের জন্য ময়মনসিংহ 1 বা ময়মনসিংহ 4 বা ময়মনসিংহ 5 এটার জন্য অমুক হচ্ছেন আমাদের পার্টির, ওনাকে আমরা নমিনেশন দিলাম। ইন্ডিড স্যার, এখন যে তরুণ যে ছেলেটা বা মেয়েটা ঢুকলো, সে এখন কিভাবে ইয়ে করবে, ওখানে সে পেনিট্রেট করবে কিভাবে ইন্ডিড স্যার, একটা প্রতিষ্ঠিত পার্টিতে? এটা অ্যাবসলিউটলি। তখনই সম্ভব যখন ওয়েস্টের মতো ওই যে প্রাইমারি সিস্টেম থাকবে, যে না প্রাইমারি সিস্টেম থাকবে, কারেক্ট। এটা সিলেক্ট করবে ওই পার্টির, মানে আমি যদি এখন ময়মনসিংহ 1 যদি আমার আসন, সেই ময়মনসিংহ 1-এ আমার পার্টির যারা আমার রেজিস্টার্ড মেম্বাররা, তারা ঠিক করবে যে এই ময়মনসিংহ 1 থেকে আমার কাকে আমাদের আমি প্রার্থী পার্টির চাই, রিপ্রেজেন্টেটিভ কে nomination আমার। কারেক্ট স্যার, কে কে পাবে। কারেক্ট। আদারওয়াইজ একটা ইয়াং ছেলে তো ভাই, একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে যে মাত্র হচ্ছে গিয়ে যার বয়স এখন ধরলাম 25 বছর, 26 বছর, 28 বছর, 30 বছর, হোয়াট এভার, হ্যাঁ 30 32 বছর, মানে যে একদম ইয়াং প্রফেশনাল, সে খুব প্যাশন নিয়ে এসেছে যে ঠিক আছে এই যে বাংলাদেশের এত পরিবর্তন, মাই গুডনেস, এই পরিবর্তন দেখে আমি এখন খুব মোটিভেটেড, ওকে আমি পলিটিক্সে ঢুকবো। এখন সেই পলিটিক্সে ঢুকে সে যখন এই ফরম্যাটের এই যে একটা ইয়ার ভিতরে একটা প্রসেসের ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে হলো কি, সে এই যে একটা লম্বা যে ও আছে, সে ঢুকে দেখলাম যে আমি তো এই এলাকা থেকে আমি ভাই জীবনও আমি নমিনেশন পাবো না, সে কিন্তু তার তার অর্ধেক মোরাল ওখানে ডাউন। স্যার, হ্যাঁ সে যে এখন ওখান থেকে ফাইট মানে কন্টেস্ট করবে কেমনে? এখন যদি এমন হইতো যে ঠিক আছে হ্যাঁ এখানে একটা প্রপার ফেয়ার একটা প্রাইমারি হবে, উইচ ইজ আ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিওয়ান, এখন সে গিয়ে হ্যাঁ তার এলাকাতে যাবে, এলাকাতে গিয়ে সে প্রত্যেকটা সে জনসংযোগ করবে, তার নিজের এলাকার যারা অন্যান্য যারা দলীয় নেতা কর্মী আছে তাদের সাথে সে রেগুলার কথা বলবে, টাউন হল করবে, তারা তাদের সমস্যাগুলো শুনবে, তাদের প্রবলেম গুলো, যে ঠিক আছে সে তার নিজের আইডিয়াটা নিজের পলিসিটা যে ঠিক আছে আমরা চাচ্ছি যে হ্যাঁ আমার এলাকার এই সমস্যা, এখানে রাস্তা নাই, ওখানে ব্রিজ নাই, তো এখানে কালভার্ট নাই, এখানে আমাদের বিদ্যুতের সমস্যা, কৃষকদের সেচের পানি আসে না, এই জিনিসগুলো নিয়ে সে যখন তার আইডিয়া দিবে, দ্যাটস ওয়েন হচ্ছে কি হ্যাঁ তখন তার এলাকার যারা, তার পার্টির যারা রেজিস্টার্ড মেম্বার, তারা বুঝবে যে হ্যাঁ ওকে ফাইন, তার হি রিয়েলি অর শি রিয়েলি হ্যাজ সাম ভিশন। তখন হচ্ছে গিয়ে যখন যদি প্রাইমারি হয় সে তখন নিয়ে দিল। আদারওয়াইজ এই ছেলেটা বা এই মেয়েটা তার চিন্তা করতে হবে যে ও আচ্ছা এনার বয়স এখন 60 বছর,
আমি যদি নর্মালি উনি যদি আরো 10 বছর 15 বছর বেঁচে থাকে, তাহলে তো মানে নেক্সট মানে উনি মরার আগ পর্যন্ত তো আমি বাংলাদেশে তো পাচ্ছি না, রিটায়ারমেন্ট, বাংলাদেশে তো কোনো পলিটিশিয়ান রিটায়ার করে না। রিটায়ারমেন্ট নাই, কারেক্ট। উনি মরার আগ পর্যন্ত তো আমার এই এলাকাতে আমার কোন রকমের কোনো চান্সই নাই, আমি জীবনে কারেক্ট কোনোদিন স্যার, এখান থেকে। এটাই হুম, বাস্তবতা। হুম। তো এইটা তখন এখন যে আমি যদি আমি বারবার আমি সরি বলে নিচ্ছি, কারণ আমাকে বারবার ওয়েস্ট থেকে উদাহরণ দিতে হচ্ছে, বাট স্যার উপায় নাই। আমাদেরকে স্যার গুড গুড এক্সাম্পলস গুলো আমাদেরকে শিখতে হবে স্যার, এই ওপেননেসটা আমার থাকতে হবে। আপনি আমি মনে করি স্যার আপনি যে সরি বলছেন, বরং আমরা সরি বলা উচিত যে আমরা দেখে অনেক কিছু চোখ বন্ধ করে রাখি বাংলাদেশে যারা থাকি। আমরা ভালো জিনিসগুলো শিখতে চাই না, কোথাও থেকে নিতে চাই না। মনে হয় আগে যেটা ছিল, যেটা প্র্যাকটিস হয়ে আসছে এতদিন, এটা থেকে কোনোভাবে বের হবো না। তো এখন যেমন আমেরিকাতে আমাদের এখানকার যে ইউএস কংগ্রেস, যে মানে ওদের যে মানে সংসদ যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ইউএস কংগ্রেসের খুবই রিমার্কেবল এবং খুবই বিখ্যাত একজন মেম্বার, আই এম শিওর তুমি হয়তো তাকে চিনবা, আলেকজান্ডার ওকেজিও কোর্টেজ, এওসি যাকে বলা হয়। রাইট, রাইট। খুবই ইয়াং কারেক্ট স্যার, প্রগ্রেসিভদের মধ্যে, মানে এই যে ডেমোক্র্যাটদের যে স্কোয়াড, সেই কারেক্ট স্কোয়াডের স্যার। একজন। জি স্যার। তো এই এওসি কিভাবে প্রমিনেন্সে আসলো? বিকজ সে হচ্ছে কি তখনই আসলো যখন সে তো ডেমোক্র্যাট। হুম, হুম। তার নিউ ইয়র্কের যে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে সে ইলেকশন করবে, এখন তো আগে তো তাকে ইলেকশন করার আগে তাকে তো তার ডেমোক্রেটিক প্রাইমারি, তাকে পার্টির নমিনেশন তো তাকে আগে জিততে হবে। কারেক্ট স্যার, ইন্ডিড। এটার জন্য হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে 2004 সালের পর থেকে যে জোসেফ ক্রাউলিকে চ্যালেঞ্জ করলো। যে জোসেফ ক্রাউলি হচ্ছে কি তাদের ডেমোক্রেটিক ককাসের চেয়ার। ওকে। 2004 সালের পর থেকে কেউ প্রাইমারিতেই তার সামনে দাঁড়ায় নাই। সেই লোকটাকে সেই থেকে 3 সাইকেল পরে 2017-তে এসে সে চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ। সে জোসেফ ক্রাউলিকে প্রাইমারিতে হারায় দিয়ে শি ওয়ান দি ডেমোক্রেটিক নমিনেশন, এন্ড একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি। এবং তার যেই কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, আমার মনে হয় না সে যতদিন মানে পলিটিক্স অ্যাক্টিভ থাকতে চাবে, তাকে মনে হয় কেউ আর কোনোদিন ওখান থেকে নামাইতে পারবে না, দ্য পপুলারিটি শি হ্যাজ। হ্যাঁ। এটা হচ্ছে তো কমিটমেন্ট স্যার, আসলে এটাই কমিটমেন্ট। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে গিয়ে দেখো দেখো সে কিন্তু এটা চিন্তা কর, ও মাই গড, আমি ভাই জোসেফ ক্রাউলের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ স্যার, সে তো এটা কারেক্ট, চিন্তা করেনি, কারেক্ট। এই তাই বোল্ড না? স্টেপটা নিতে হবে স্যার আর কি। এটা কিন্তু এখন তার বয়স, সে যখন তখন তো মনে হয় তার বয়স 30 বছরও মনে হয়, 30 বছরও মনে হয় নাই সে যখন প্রথমবার ইলেকশনে ইয়ে করলো। তার যদি এরকম চিন্তা হইতো যে ও মাই গড, আমি জো ক্রাউলের সামনে আমি দাঁড়াবো কিভাবে, তাইলে তো শেষ। ওর মোটামুটি পলিটিক্যাল ক্যারিয়ার হয়তো ওখানেই শেষ হয়ে যেত। বাট জি স্যার। শি ফট, সে বলছে যে না ঠিক আছে, ওকে আই উইল চ্যালেঞ্জ জোসেফ ক্রাউলি, এবং সে চ্যালেঞ্জ করছে, সি ডিফিটেড জোসেফ ক্রাউলি তার ইয়েতে প্রাইমারিতে, এন্ড দেন সে কিন্তু ঠিকই নমিনেশন পেয়ে এবং সে ইয়ে হয়ে গেল, হাউস অফ কংগ্রেসে চলে গেল, সে মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে চলে গেল। তো এই জিনিসটাই আমাদের তরুণরা যদি, তাদেরকে তো চিন্তা করতে হবে যে ওকে আমি দাঁড়াবো। এখন যেমন আমি যদি এরকম উদাহরণ দেই, 1991-এ বাংলাদেশেও কিন্তু এরকম হয়েছিল ইলেকশনে। ঢাকায় সূত্রাপুর কোতোয়ালি, একদম ঢাকা মানে যেটা ঢাকা, এটা কি মেইন ঢাকা সেন্ট্রাল। সামনে কেমন, হ্যাঁ। একদম পুরান ঢাকার যে জি হার্ট স্যার। যে জায়গা, Yes, শেখ হাসিনা ওখান থেকে দাঁড়াইলেন, এবং তার এগেনস্টে বিএনপি কাকে নমিনেশন দিবে মানে কেউ মানে ইয়ে করা যাচ্ছে না। শেষ পর্যন্ত তাকে তারা ধরে বেঁধে সবাই দাঁড়ায় দিল, কাকে দাঁড় করায় দিল? সাদেক হোসেন খোকা। উনি কিন্তু কেউ না তখন, উনি ছিলেন yes, sir. ঢাকা ওই যে মানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন বা ওয়ার্ড কমিশনার, এরকম ওনার মানে ওইরকম ওই ব্যাকগ্রাউন্ড, উনি তো একদম মানে গ্রাসরুট থেকে উঠে আসছেন। উঠে এসছেন, জি স্যার। মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এলাকায় তরুণ সংগঠক ছিলেন, স্পোর্টস যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব নিয়ে উনি খুব ব্রাদার্স সেই, ক্লাব নিয়েছিলেন, হ্যাঁ, কারেক্ট স্যার। ছোটবেলা থেকে উনি ইনভলভ। এই কারণে এলাকার মানুষজন, ইয়াং জেনারেশন তাকে সবাই সবাই খুব ভালো মতো চিনে, মুরব্বীরাও আদর করে, যেহেতু আমাদের এলাকার ছেলে, ঘরের ছেলে, ওই জি স্যার, হিসেবে সবাই অবশ্যই। মানুষের বিপদে আপদে উনি আসেন, এইভাবেই সবাই চিনতো। সেই সাদেক হোসেন খোকা শেখ হাসিনার এগেনস্টে তাকে দাঁড় করায় দেওয়া হলো, এবং তার না আছে টাকা, এবং তার কোনো কোনো ইয়েই নাই, মানে উনি যে ক্যাম্পেইন করবেন সেই ক্যাম্পেইন চালানোর মতো, খরচ উঠানোর মতো তখন তার অবস্থা নাই। এলাকার লোক, ঢাকার যেটা হয়, ঢাকায় যেটা হয় পোলাপান, আর কি স্যার। আরে আমগো খোকা ভাই খারাইছে, আমরা কি ছেড়ে দেবো নাকি? তারা হচ্ছে কি তখন কি হলো, তারা নিজেরা খোকাকে নিয়ে, সাদেক হোসেন খোকার মানে যে ভাই ইলেকশন খারায় গেছে, এখন তো ক্যাম্পেইন তো করা লাগবে, করতেই এই হবে। কথা বলে ঢাকাইয়া পোলাপান তারা হচ্ছে কি সাদেক হোসেন খোকাকে হয়ে তারা নিজেরা ক্যাম্পেইন করলো, এবং শেখ জিতে হাসিনাকে গেছে। সাদেক হোসেন খোকা হারায় দিলেন। দিল স্যার, কারেক্ট। তাই না? তো বাংলাদেশে তো আছে ভাই, এরকম নজির আছে অবশ্যই আছে স্যার। যে বোল্ড স্টেপটা নেওয়ার লোক কম আর কি। রাইট। এখন উই হ্যাভ টু ড্রিম, দে হ্যাভ টু ড্রিম, কোর্স। আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে সেই ড্রিমটা তাদের থাকতে হবে তো। জি স্যার। আবার একটা জিনিস হচ্ছে ওই যে মানে প্রগ্রেসিভ পলিটিক্স এর একটা জিনিস যেটা স্যার রিফরমেশন অথবা হচ্ছে কন্টিনিউশন অফ পাওয়ার। আমাদের এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে অলওয়েজ স্ট্যাটাস কো। যে আপনি প্রথমে যেটা বললেন পরিবার ভিত্তিক। সো প্রধানমন্ত্রী যিনি আছেন সবাই জানে যে উনি যদি আবার পরের বার ক্ষমতা আসে উনিই প্রধানমন্ত্রী হবে।
সো যারা এমপি আছে, যারা মন্ত্রী আছে, আসলে আমরা যেমন হচ্ছে কর্পোরেটে কি হয় স্যার, অথবা বাহিনীগুলোতে আমরা কি করছি, উই হ্যাভ এ ল্যাডার অফ প্রমোশন, রাইট? যারা আমরা উই রাইট। ড্রিম অফ যে হচ্ছে আমি এই র্যাঙ্ক থেকে এই র্যাঙ্কে যাবো, এই র্যাঙ্ক থেকে এই র্যাঙ্কে যাবো, এই ডেজিগনেশন চেঞ্জ গোয়িং আপ। কিন্তু পলিটিক্সে স্যার ওই রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যাচ্ছে, সংসদ সদস্য থেকে শুরু করে পরবর্তী পর্যন্ত, তারা কিন্তু এখন সবাই জানে যে হচ্ছে আমি যত ভালো কিছুই করি না কেন, আলটিমেটলি আমি প্রধানমন্ত্রী হতে পারবো না। আমি যত ভালো কিছুই না করি না কেন, আলটিমেটলি রাষ্ট্রপতি তো সিলেক্ট করবে ওই কি বলে এটাকে, আহ, সরকার দলীয় যারা আছে তারাই। সো হুম। এই যে স্যার এখানে একটা বড় গ্যাপ, এই গ্যাপটাও স্যার আসলে দ্য ভেরি ওয়ার্ড রিপ্রেজেন্টেশন, আমি কি রিপ্রেজেন্ট করি? স্যার, তো আমাকে তো ভাই আমার এলাকার মানুষকে রিপ্রেজেন্ট করার আগে আমি যেই দলের হয়ে নমিনেশনটা নিচ্ছি, আগে তো আমার ওদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং সেটা অবশ্যই তো ঠিক থাকবে, ওরা ঠিক করবে। আমার অবশ্যই সেই সম্ভবত আমি এরকম একটা নিউজ পড়ছিলাম যে বিএনপি সম্ভবত এরকম একটা স্টেপ নিয়েছে যে তাদের কাউন্সিলের, তাদের নিজেদের নেতা মানে নিজেদের ইয়েরা তারা হচ্ছে গিয়ে ভোট দিয়ে তাদের প্রত্যেকটা যে উপজেলা লেভেলের নেতা বা জেলা, এটা সম্ভবত আমি 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 শিওর না, এরকম একটা নিউজ মনে হয় আমি কোথাও পড়েছিলাম। এরকম হলে খুব ভালো হয়, দিস ইজ যদি অ্যাপ্রিসিয়েটেড। এটা থেকে করে থাকে, দ্যাট উড বি এ ফ্যান্টাস্টিক স্টেপ, এবং আমি অ্যাবসলিউটলি। আমি মনে করি সবারই এটা ফলো করা উচিত। এবং এটা খালি এবং এইটুকুতে না, খালি আমার ওই জেলা উপজেলা কমিটি না, এটা তাদের প্রত্যেকটা ইলেকশনের ক্ষেত্রেও এই একই মডিউলটা ফলো হওয়া উচিত। আরেকটা ইস্যু আছে আদারওয়াইজ স্যার, তাদেরকে এটাও চিন্তা করতে হবে কিন্তু স্যার, যে হচ্ছে আমি বর্তমানে তাদের যে লিডারশিপ আছে, সব দলের কথাই বলছি, যে লিডারশিপ গুলো আছে তাদের বিভিন্ন ধরেন আসনগুলোতে, সেইগুলোর গ্রহণ তাদের আসলে সেই লিডারশিপ লিডার্সদের তারা যাদেরকে লিডার বলছে, তাদের গ্রহণযোগ্যতাটা আসলে মাস লেভেল মাস পিপলের কাছে কতটুকু, সাধারণ জনগণের কাছে কতটুকু, সেটাও একটা দেখার ব্যাপার আছে। কারণ আমরা বলছি বলছি চেঞ্জ, বাট চেঞ্জ বলার পরে দেশ চেঞ্জ করে সবকিছু চেঞ্জ করে উপরে খোলস চেঞ্জ করলাম, বাট ভিতরের লোকটা আগের আগের লোকই দিয়ে দিলাম, যে কিনা স্ট্যাটাস কোতে বিশ্বাসী, স্থিতাবস্থায় বিশ্বাসী, চেঞ্জ মেকার না। ওইটাই। সো ওই যে আর তাদের কাউন্সিল বলি এটা যাই বলি, তাদেরকেও আবার ওইগুলো আবার একটু ভেরিফিকেশন বা হচ্ছে তাদের বিভিন্ন সংস্থার হেল্প নিতে হবে। তাদেরকেও স্যার বিভিন্ন রিকোয়ার্ড, আমি তো মনে করি যে স্যার যে কোনো রাজনৈতিক দলের এখন উচিত, বড় রাজনৈতিক দলগুলার একটা ফার্মকে সরাসরি দায়িত্ব দিয়ে দেয়া। যেটা দায়িত্ব দিয়েছিল বিজেপি, যেটা দায়িত্ব দিয়েছিল কংগ্রেস, কাকে? প্রশান্ত কিশোরকে, রাইট স্যার? মমতা ব্যানার্জির ইলেকশনের সময় প্রশান্ত কিশোর কাজ করেছে। এরকম একটা প্রাইভেট অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়ে দিবে, তারা থিসিস করবে, অ্যানালিসিস করবে, ভোটার অ্যানালিসিস করবে, ভোটার জানুয়ারি বের করবে, টার্গেটেড অডিয়েন্স বের করবে, সেইখান থেকে কাদেরকে ধরে পিয়ার ইফেক্টের মাধ্যমে কত পার্সেন্ট ভোট আসছে সেটা জানবে। সেইখানে তার দলের কোন নেতা অথবা ইভেন কোন কর্মী কি আসলে সেখানে লিডারশিপের জন্য যোগ্য কিনা, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ওই এলাকার মানুষ কাকে চাচ্ছে তাদের লিডার হিসেবে, মানুষের থেকে জেনে আনা, তারপর কাউন্সিলরদের থেকে যারা হচ্ছে ওইখানকার রিপ্রেজেন্টেটিভ তাদের থেকে নেয়, এবং পরবর্তীতে এসে রিপোর্ট জমা দেয়। সো এরকম কিন্তু তাদেরকে এই কাজগুলো করতে হবে। তারা হঠাৎ করে যে এই যে বলছে যে আমরা কালকে 3 মাস পরে নির্বাচন চাই, 3 মাস পরে নির্বাচন দিলে বাংলাদেশে 6 মাস পর আবার আরেকটা নির্বাচন দিতে হবে, বিকজ দিস উইল নট স্টে। এ আগের মতোই রাইট। সবকিছু হজবরল হয়ে নষ্ট হয়ে যাবে। বাট তারা যদি এরকম করে প্রগ্রেসিভলি আসলে চিন্তা করে, এরকম ভাবে একটু মোটা দাগে চিন্তা করে স্যার, এই কাজগুলো যদি তারা করে, এটা কিন্তু তাদের পার্টিটাকেও অনেক শক্ত করে দিবে, অনেক বছরের জন্য শক্ত হয়ে যাবে যে কোনো পার্টিকে। এবং স্ট্যাটাস কোয়ার্টার কথা যে তুমি বলছিলে না, ধরো আমার এখনো মনে আছে বেশ কয়েক বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত যখন মারা গেলেন, জি স্যার। ওনার মারা যাওয়ার সাথে সাথে ওখানে তো মানে রিপোর্ট হচ্ছে, রিপোর্টাররা তার বাড়িতে গিয়েছে, ওখানে তার সব শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে, ভালো কথা। এর ভিতরে তার ছেলের সাক্ষাৎকার নিচ্ছে, তার ছেলে হাউমাউ করে, আমার এখন আর আমার একজনই মাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাই হোয়াট দ্য হেল, তোমার বাপ মরে না মানে ময়রা শেষ করতে পারে নাই, এর মধ্যেই তার ভিতরে তখন আমার এখন আমার আর কোন অভিভাবক নাই, আমি এতিম হয়ে গেলাম, আমি অনাথ, আমার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানে তখন তার ভিতরে তখন থেকেই ইয়ে হয়ে গেছে যে ওকে আমার বাপ মরে গেছে, এখন এই জায়গার নেক্সট ইলেকশনের ইয়াটা আমাকে নিতে হবে। ইউনিট স্যার, মানে এই যে এটা তার মানে এইটা মানে এই মাইন্ডসেট, তার মানে হচ্ছে তার মানে এটা আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছে মানেই ওখানে নেক্সট ইলেকশনে হয় তার ওয়াইফ, আর নাহলে মানে বাংলাদেশে তো এটাই হচ্ছে, হয় তার ওয়াইফ দাঁড়াবে আর নাহলে তার ছেলেমেয়েদের মধ্যে থেকে একজন দাঁড়াবে। এখন এইখান থেকে ওই যে তার মানে আহ, এখন আমি যদি এভাবে চিন্তা করি যে বাংলাদেশের একটা ছেলে বা একটা মেয়ে যে অ্যাক্টিভ পলিটিক্সে আসতে চায়, তার সে স্বপ্ন কতটুকু দেখবে? সে কি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখবে, নাকি সে ধরে নিবে যে ওকে আমি ম্যাক্সিমাম আমার দৌড় হচ্ছে মিনিস্টার পর্যন্ত, কারণ প্রাইম মিনিস্টার ওটা তো ঠিক আছে পরিবারের বাইরে থেকে কেউ হবে না, হ্যাঁ আমি পারবো না। তার সে তাকে কিন্তু তার সব চিন্তাটাই ওখানে আটকায় যাবে। আচ্ছা আমি মনে হয় ঠিক আছে, খুব যদি এ হতে পারি আমি ধরো এমপি হব, ওকে এমপি থেকে যদি একটু কোনো মতে যদি গুড বুকে থাকি হয়তো মিনিস্টার হয়ে যাবো, দ্যাটস ইট। প্রাইম মিনিস্টার আমি জীবনে হতে পারবো না কেন? আজকে যদি বাংলাদেশে আমি প্রধান ওই যে সংসদীয় গণতন্ত্র থাকে বাংলাদেশের, হ্যাঁ হেড অফ দ্য গভর্নমেন্ট হবে প্রাইম মিনিস্টার। আজকে যদি আমাদের নতুন ইয়েতে যদি চেঞ্জ হয়ে যায় যে না আমরা রাষ্ট্রপতি শাসিত ইয়েতে চলে যাব, সেক্ষেত্রে আমাদের হেড অফ দি গভর্নমেন্ট হবে প্রেসিডেন্ট।
একটা প্রত্যেকটা ছেলে বা মেয়ের তো সেই স্বপ্ন থাকা উচিত যে অবশ্যই স্যার। পলিটিক্সে আসতে গেলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকবে যে হ্যাঁ আমি হেড অফ দ্য গভর্নমেন্ট হবো বা হেড অফ দ্য স্টেট কারেক্ট হবো, স্যার। সেটা কারেক্ট স্যার। হলে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হলে প্রাইম মিনিস্টার। আমি এটা ভালো তো কাজ তখনই করবো, আমার স্বপ্ন। প্রমোশন হবে, আমার ভালো কাজ করবো, আমার প্রমোশন হবে। সো ওই ল্যাডারটা যদি স্যার না থাকে, মাঝখানে মই আছে বাট হচ্ছে পুরো অংশটুকু প্যাডেল গুলা হচ্ছে সব কেটে দিল, তাহলে স্যার আসলে দ্যাট ইজ নট প্রগ্রেসিভ পলিটিক্স। সো এখানেও চেঞ্জের ব্যাপার আছে, এগুলোতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার। এক্স্যাক্টলি, এটাই এখন এই জিনিসটাই আমাদের, এটা মানে তরুণদেরকে যেরকম পুশ করতে হবে যে এই পরিবর্তনগুলো, এবং এট দ্য সেম টাইম যারা আমাদের ইয়েরা আছেন, যারা পলিটিশিয়ানরা যারা আছে, তাদেরও হচ্ছে গিয়ে এই জিনিসটা তাদের চিন্তা করতে হবে যে ঠিক আছে আমাদের এই পরিবর্তনগুলো আনা উচিত আমাদের নিজস্ব উইদিন দ্য পার্টি। রাইট, ইউ আর রাইট স্যার, ইউ আর রাইট। আমরা অনেকক্ষণ কথা বললাম, উই আর এট দ্য এন্ড অফ আওয়ার টুডে সেশন। বাট আমার কাছে স্যার যেটা টু কনক্লুড ফ্রম মাই এন্ড, যে আমার কাছে মনে হয় আসলে তরুণদের আস্থা পুরাতন দল নতুন দল বলতে কোনো আসলে স্ট্রিমলাইন করা, সরাসরি স্ট্রিমলাইন করে ফেলা যাবে না, সেগ্রিগেট করে ফেলা যাবে না। পুরাতন দল নতুন দল সব জায়গাতেই আসলে তরুণদের আস্থা আসবে, প্রোভাইডেড যেই দলগুলা প্রগ্রেসিভ পলিটিক্স এর কথা বলবে, যারা কান্ট্রি রিফরমেশনের কথা বলবে, যারা ডেমোক্রেসিক ভ্যালুর কথা বলবে, যারা সোশ্যাল জাস্টিস এবং হচ্ছে ইকুয়ালিটির কথা বলবে, নট ইকুইটি, ইকুয়ালিটির কথা বলবে, যারা যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলবে, ইকোনমিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যারা স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করাটাকে মেনে নিবে, যারা এই তরুণদের কাজগুলাকে হয়তো বা স্যার প্রপারলি ভ্যালু করবে, এবং ওই যে স্যার প্রমোশনাল ল্যাডার, এই গতানুগতিক যেই পরিবারতান্ত্রিক রাজনীতির যে ধারণা, অথবা সভাপতি অথবা আহ, প্রধানমন্ত্রী যেই দলের থেকে একজনই হতে থাকে, এইগুলাকে যারা ব্রেক করে আসতে পারবে স্যার, আসলে আমার মনে হয় যে তরুণ সমাজ তাদের দিকেই বেশি আস্থা রাখবে। সেটা হতে পারে পুরনো দল, সেটা হতে পারে নতুন দল, এবং তরুণ সমাজের আসলে এখানে আসাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি স্যার। স্যার, এখানে টু কনক্লুড, এখানে আমি আপনি যদি যদি কিছু বলেন। লাস্ট রিমার্কটা দেই মাহমুদ, এখানে আমি বলবো যে নতুন দল বা পুরাতন দল বলে কোনো কথা নাই। জিনিসটা হচ্ছে কি, নতুন পলিটিক্স বা নতুন রাজনীতি, পুরাতন রাজনীতি, জি স্যার। দ্যাট শুড বি দ্য ফোকাস। যে অ্যাবসলিউট। আমরা কি পুরাতন রাজনীতিতেই থেকে যাব, নাকি আমরা নতুন ধারার রাজনীতি আমরা বাংলাদেশে আনবো। ইন্ডিয়া স্যার। এখন সেটা যেই দলই আমাকে অফার করবে, তরুণদের, ইন্ডিয়া। আমি যদি একজন তরুণদের একজন একটা একটা ইয়াং ছেলে বা মেয়ের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি যে হ্যাঁ যেই দল আমাকে এই নতুন রাজনীতিটা আমার সামনে অফার করবে, ফাইন, আমি তার সাথে আমি যাব। ইন্ডিয়া। ইউ আর রাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর জয়নিং। আপনাকে, ইটস ভেরি লেট নাইট ব্যাক ইন ইউর প্লেস, বাট থ্যাংক ইউ ফর জয়নিং টুডে সেশন। ইনশাল্লাহ আমরা সামনে আরো এরকম প্রগ্রেসিভ কিছু ইস্যু নিয়ে স্যার আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ মাহমুদ, থ্যাংকস ধন্যবাদ ফর হ্যাভিং সবাইকে মি। যারা দেখছিলেন আমাদের আজকের এই সেশন। আমরা ইনশাল্লাহ গতানুগতিক এরকম বিষয় নিয়ে, যেগুলো আমরা ইয়াং মাইন্ড চিন্তা করছি, সেই ইস্যুগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরও কোনো কিছু ধারণা থাকলে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, প্লিজ রাইট অন আস। আমরা সেই ব্যাপারে অবশ্যই ফোকাস করে আপনাদের সাথে ইচ্ছার প্রতিফলন হিসেবে আমরা কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।